আমি জন্ম থেকে অর্থাৎ আর্মিতে ঢোকার পরের থেকেই আমি এন্টি ইন্ডিয়ান। এটা আমার শক্তি যোগায়, সাহস যোগায়, চিন্তা করতে সুবিধা হয়। তা আমাদের স্পিরিটের মাইন্ড সেটআপটাই তো নাই, চেঞ্জ হয় না। নত জানু মাইন্ড না, এই মাইন্ড সেটআপটা এই ভারত আমাকে বড় রাষ্ট্র, এই ও বড় করলে গালে তো চটকারা লাগানো দরকার। পাকিস্তান সীমান্তে পাকিস্তানের দিকে তাকাইতে ভয় করে, আমার সীমান্তে কেন করে? এই আওয়ামী লীগ। শেখ হাসিনা বলছেন আপনি কখনোই এটা ইন্ডিয়ার কথা বলবেন না, বলবেন হিলটক্সের সমস্যার জন্য সেনাবাহিনী দায়ী। কোন সেনাবাহিনী কর্মকর্তার সাথে আলোচনা প্লাস মাইনাস কিচ্ছু বোঝেন না। উনি একটা অশিক্ষিত মহিলা, উনি কি বোঝেন হিলটক্সে বলেন তো আমারে? আর আমার অথর্ব জেনারেলরা গুন্ডা ঠিক করছে নেত্রী, এদের যে কি করা উচিত ক্ষমতা নাই, তাহলে দেখাইতাম। এখানে একটা বিপ্লবের পরে সেনাপ্রধান থাকে না, বিপ্লবের পর কোনো সিস্টেম ভেঙে যায়, কোনো সচিব থাকে না। এটা সবাই তো করাপশনে জড়িত। কেউ কে বলছিল হাসিনাকে এগুলো করেন না, তাহলে কেন থাকবে? এটা সবাই মুনাফা নিছে। অল জেনারেল, 3 বাহিনী প্রধান, অল সচিব, পুলিশ সবাই প্রচুর অপারেশন করছি। আমি তো ধরে তো আপনাকে মহব্বত করার কাজ নাই তো, চর্থাপত্র দিছে কিছু, যদি এটা মানবাধিকার চর্থাপত্র দিতে হবে। বাঙালি জানেন বলে না তো, পুরো প্রথম থেকে মিথ্যা কথা বলা করে, নাম ভুল, সব ভুল। ভারত কিছু করতে গেলে দেখবেন তার এই সীমান্ত থাকবে না, ভৌগোলিক সীমান্ত পরিবর্তন হয়ে যাবে। ব্রিটিশ তো নাম কাস্তে মূলত শাসন করতে জমিদার, কি করে নাই তারা? তারা সব কলকাতা জমা হয়েছে থাকে। আমার তো নদিয়া, মুর্শিদাবাদ এগুলি তো আমাদের। সেনাবাহিনী হলো দেশের, পুলিশও দেশের, এরকম দলের না। এই মাইন্ডসেটটা পরিবর্তন করেন। এটা জিনিসটা তো বোঝা আস্তন্ত বানাই ফেলছে হাতে না, আমার সেনাবাহিনী নো, দেশের সেনাবাহিনী। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বিটুইন দ্য লাইন্সের আজকের এই পডকাস্টে আপনাদের আবারও স্বাগতম। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন একজন বিশেষ অতিথি, যিনি একই সাথে একজন বীর প্রতীক, একজন রাইফেল পদকপ্রাপ্ত এবং পুলিশ মেডেল প্রাপ্ত, আমাদের সকলের পরিচিত মুখ, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জনাব হাসিনুর রহমান। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আমি আমার সব খেতাব না বললেও বীর প্রতীক খেতাবটা বলি। এটা আমার গর্বের এবং অনেক কষ্টের। আপনাদের এখানে আসতে পেরে আমি ধন্য। আমরাও ধন্য স্যার, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। মানে এদিক সেদিক না গিয়ে সরাসরি প্রশ্নে চলে যাবো ইনশাল্লাহ। অবশ্যই অবশ্যই। প্রথমেই আমি প্রশ্ন করতে চাচ্ছি হচ্ছে রোহিঙ্গা সংকট নিয়ে মূলত। তো আমরা জানি যে বাংলাদেশে প্রায় মিলিয়নের উপরে রোহিঙ্গা শরণার্থী রয়েছে। গত ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের মহাসচিবকে সাথে নিয়ে উনি কক্সবাজারে যখন দর্শনে যান, তখন তিনি একটা প্রতিশ্রুতিও দিয়েছিলেন যে আগামী ঈদে তারা তাদের দেশের মাটিতে ঈদ করতে পারবে, যদিও সেটা আসলে পূরণ হয়নি। তো জাতিসংঘ কদিন আগেও বাংলাদেশের কাছে জমি চেয়েছে রোহিঙ্গাদের জন্য, কিন্তু বাংলাদেশ সরকার সেটা প্রত্যাখ্যান করেছে। তো এই যে রোহিঙ্গা সংকট সমাধানের ক্ষেত্রে বাংলাদেশের যেই পদক্ষেপগুলো এই পর্যন্ত নেওয়া হয়েছে, সেগুলোতে আসলে আপনি কি মনে করেন যে কি কি ভুল ছিল, এবং এটা সমাধানের জন্য আমরা আসলে বাংলাদেশের পক্ষ থেকে আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন আপনি? সরকারি বা জাতীয় পর্যায়ে কোনো সমস্যা হলে জনগণকে সম্পৃক্ত করতে হয়। এখন আলী রিয়াজ সাহেব আর ডক্টর ইউনূস মনে করলেন এইভাবে সমাধান করব, তো সমাধান হবে না তো। আপনার যেসব লোকদের সাথে নিয়েছেন তারা কেউ ফিল্ড নলেজ নাই। এবার মনে করেন সেনাবাহিনীর অফিসার, সব সেনাবাহিনীর অফিসার সব জিনিস জানেন না। তৃণমূলে কে আছে, অর্থাৎ আমি বলতেছি নাইখংছড়ি, উখিয়া, টেকনাফ এলাকার যে জনপ্রতিনিধি এবং যারা আছেন তাদের সাথে বসে, তারপর সামরিক লোক, সাংবাদিক, আইনজীবী নিয়ে বসে নিজের একটা ঐক্য করে আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত আসতে আমরা এই সমস্যা সমাধান করার জন্য 3টা বা 2টা প্রসপেক্ট আছে, তারপরে না যাবেন। উনি ওখান থেকে কল্পনা করে আইছেন এইভাবে সমাধান করে ফেলবো, এটা তো খাবে না, টিকবে না। টিকতে গেলে জনগণকে সম্পৃক্ত করতে হবে টিমের সাথে। এখন দেখেন জাতিসংঘের যারা প্রতিনিধি এখানে আসেন তারা চাই সমস্যা সমাধান না হোক, ভালো বেতন পায়, ভালো একটা বেতন পায়। এটা বন্ধ হয়ে গেলে বেতন তো বন্ধ, তো সে কখনোই চাইবে না। চাইতে হবে কার? দেশের। এতদিন আওয়ামী লীগ সরকার ছিল, সে সমাধান হোক এটা চাই নাই, কারণ এটা ভারতের ইন্টারেস্ট। ভারতের ইন্টারেস্ট কেন? ভারত সরকার কালাদান প্রজেক্ট আছে এই রোহিঙ্গাদের জমির উপর দিয়ে, কালাদান নদীর উপরে। এই প্রজেক্টের মধ্যে ভারত ইনভলভমেন্ট। এইখানে যদি আমাদের রোহিঙ্গা থাকে তার নিরাপত্তার জন্য হুমকি। এই জন্য সে কখনোই চান না যে রোহিঙ্গা এখান থেকে যান। একইভাবে মায়ানমারের শাসক যারা আছেন তারাও চান না, এটা যেহেতু অরিজিনাল, তারা বলতে চাচ্ছে এটা আমাদের অরিজিনাল জাতি না, রোহিঙ্গা বলে কোনো জাতি নাই, এই ধরনের আবল তাবল কথা বলে আমরা অন করব না। জাতি বলে কথা না, একটা লোক যদি এত বছর থাকে জন্মসূত্রে হয়, তাহলে ওই দেশের নাগরিক, ওই ভাষা কথা বলে, ওই ভাষায় চলে, কেন আপনি অন করবেন না? এই ধরনের জিনিসগুলি নিয়ে আসা উচিত ছিল, আন্তর্জাতিক পর্যায়ে আনা হয় নাই। আমি মনে করি
ভুল সবার আছে, এখনো সমাধান করার স্কোপও আছে। রোহিঙ্গারা বলতেছেন আপনি ১,০০,০০০ না, এটা তো 1.5+ মিলিয়ন। হুম, হুম। এই এটাকে সমাধান কিভাবে করবেন? যত বেশি রাখবেন তাদের শিকড় আরো বেশি ছড়াবে। অতি দ্রুত তাদেরকে পার করতে হবে। প্রেশারে হোক, যেইভাবেই হোক। অনেক কিছু আপনি হয়তো প্রকাশ করতে পারবেন না। আন্তর্জাতিক টার্মস কন্ডিশন আছে। তবে এটা তো সত্য, রোহিঙ্গাদের সশস্ত্র বাহিনী আছে। জি। তাদেরকে আপনি আমলে আনেন, নিয়ন্ত্রণে আনেন, সহযোগিতা করেন। আপনি করেন না। আমাদের বন্ধু-প্রতিম অনেক দেশ আছে এদেরকে সমস্যা সমাধান করার জন্য। মুসলমান হিসাবে তাকে আমার সাহায্য করা উচিত। টার্কি সাহায্য করবে, অন্যান্য দেশ সাহায্য করবে। তাদের প্রশিক্ষণ দিয়ে ভারতে মায়ানমারে আর আরাকানে পাঠাতে পারেন। এই যে আরাকান আর্মি এরা কারা? বর্তমানে যারা আছে। এর অর্ধেক লোক প্রায় বাংলাদেশের, রাখাইন। জি। খুব বেশি সমস্যা না আসলে। সমাধান করতে চাইলে সামরিকভাবে করা সম্ভব। আরেকটা জিনিস বুঝবেন, আমাদের দেশপ্রেমিক শহীদ জিয়া উনি কিন্তু থাকা অবস্থায় রোহিঙ্গাদের এই সমস্যাগুলি ছিল। উনি লিবিয়ায় গাদ্দাফির সাথে কথা বলে রোহিঙ্গাদের প্রশিক্ষণ করে নিয়ে এসেছিলেন। কতটা ভীষণ আলা লোক ছিলেন উনি, যাকে আমরা মূল্যায়ন ঠিকমতো করতে পারিনি। কিছু, কিছু সেক্টর জানি। আমি যেটা জানি সেটা বললাম। কিন্তু আমরা এটা কাজে লাগাতে পারি নাই। বিএনপির সময় বিএনপি ক্ষমতায় আসার পর বা ক্ষমতা থাকা অবস্থায় এই রোহিঙ্গাদের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করা হয়। লুক ইস্ট কনসেপ্টে। আসলে কোনো একটা কনসেপ্ট কেউ নেওয়ার আগে একটা চর্চা করতে হয়, রিসার্চ করতে হয়। আমি এইদিকে যাবো, প্লাস মাইনাস কি? এখানে আমাদের গোয়েন্দারা মনে করেন খুব এক্সপার্ট না। গোয়েন্দা কথা সে বলবে, সিভিল লোক কথা বলবে। তারপরে মনে করেন অনেক জ্ঞানীগুণী লোক আছে এলাকার, তাদের নিয়ে বসে সিদ্ধান্ত নিতে হয়। বলানোর কথা নাই, আগে ছিল কিছু আমি লুক ইস্টে যাবো চায়নার দিকে। তো চায়নার দিকে যান, বাট কেন আপনি রোহিঙ্গাদের আক্রমণ করতে হবে? আমাকে দিয়েই রোহিঙ্গাদের অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং তার উপর আইনি প্রয়োগ করতে বলেছে। আমি রাজি হই নাই। অস্ত্র দিছি, মানুষ দেই নাই। আচ্ছা। আর আমি জানি লোকগুলি প্রশিক্ষিত, শহীদ জিয়া কর্তৃক। অস্ত্র পাওয়া যাবে, তো ট্রেনিং পাওয়া যাবে না। হুম। আমি ওই চিন্তা করে যতখানি ব্যালেন্স করা যায়, মনের ইচ্ছার বিরুদ্ধে আমাকে করতে হয়েছে। অনেক চাপে পড়ে আমি আমার ব্যাটালিয়ন নিয়ে চলে গেছিলাম সিলেটে। আমাকে হয়তো ফিরে আনা হয়েছে, তুমি করো। অপারেশন করার আমার মজা লাগে, করি। করতে করতে টুকটাক অন্যান্য অপারেশনগুলি সাফল্য আছে। অন্যান্য ট্রাইবেল আরাকান আর্মির সশস্ত্র বাহিনী ছিল, তাদের উপর আক্রমণ করতাম। তো সব মিলে কথা হলো, আপনি যাই করবেন জনগণকে সাথে নিয়ে করবেন। আবার জনগণকে সাথে নিয়ে হিলটাস শান্তি চুক্তি নিয়ে করছে, আর্মির লোক ছিল না। কিছু করার আগে সব লোক যারা জড়িত সবাইকে নিয়ে বসতে হবে, সেমিনার করতে হবে, তেন একটা জিনিস বাইরে হবে, তাহলে ভুল হবে না। আচ্ছা, আচ্ছা। তো এই প্রসঙ্গেই মানে এই প্রাসঙ্গিকতা রেখেই এই প্রশ্নটা যে আমরা যতটা ভারত বাংলাদেশ এই টপিকে রাজনীতিতে যত রকমের আলাপ আলোচনা কথাবার্তা হয়, মায়ানমার বাংলাদেশ এই জায়গাতে আলোচনা খুব কম হয়। এবং কিন্তু যদি আমরা বাস্তবতা দেখি যে মায়ানমার বাংলাদেশের সাথে অনেকটা শত্রু দেশের মতো আচরণ করে। এবং আমরা দেখেছি যে যেহেতু আমরা এই বিষয়ে আলাপ করছি যে মায়ানমারে তো গৃহযুদ্ধ চলছে এবং আমাদের সীমানার সাথে আরাকান আর্মির উপস্থিতি রয়েছে। তো যারা মায়ানমার আর্মির মতোই রোহিঙ্গাদের উপর অত্যাচার করছে। সো এই যে বিভিন্ন ফ্রন্টে বিভিন্ন রকমের এই যে মায়ানমার আর্মি, আরাকান আর্মি এবং হচ্ছে যে আরসা, তো এই যে বিভিন্ন ফ্রন্টের যে দ্বন্দ্বগুলো, সেগুলোকে বাংলাদেশ ঠিক কিভাবে মূল্যায়ন করা উচিত এবং বাংলাদেশ কি ভূমিকা রাখতে পারে আসলে? বাংলাদেশ অনেক ভূমিকা রাখতে পারে। সমস্যা হলো আমাদের এই যে নির্দেশিকা বললাম বা কি করণীয়, আমাদের ভিশনটা কি? আমি রোহিঙ্গাদের ফেরত পাঠাবো, আরাকান আর্মি নিবে না। আরাকান আর্মিকে চাপে রাখতে হবে, রেখে এদেরকে বলতে হবে নিতে হবে। এক, দুই হলো যে কথা নাই শুনে অস্ত্রের মাধ্যমে সশস্ত্র অবস্থায় নিতে হবে। সেই জন্য আপনার দরকার নেই তো আর্মি, আমার দেশ জড়ানোর দরকার নাই তো। দেশের দর্শন থাকবে, ওরাই করবে ওদের কাজ, ওরাই করবে ওদের কাজ। যথেষ্ট রোহিঙ্গায় 10 লাখ রোহিঙ্গা আছে, 15 লাখ রোহিঙ্গা আছে। আরে ভাই 1 লাখ তো পাওয়া যাবে যে যুদ্ধ করার মতো ইয়াং যুবক, আরো বেশি, অনেক বেশি। আপনি এদের সমস্যা, এদেরকে অ্যালাউ করেন কথা বলার জন্য, তারা ঠিকই করতে পারবে। ওই সমস্যা সমাধান করার কোনো অসুবিধা নাই। হ্যাঁ, আপনি এখন এই চলতি সময় 15টা বছর 10টা বছর আপনি নষ্ট করলেন। এই রোহিঙ্গাদের যদি দেখেন, রোহিঙ্গাদেরকে পুরো বিশ্বে পরিচিতি করেছে কিন্তু আইয়ুব খান পাকিস্তান আমলের।
ওই সময় সমস্যা ছিল। তখন কাশিম রাজা নামে একজন লোক ছিলেন, আর একজন সালেহ আহমেদ, বাংলাদেশের মধ্যে তাদেরকে সেটেল করা হয়। চট্টগ্রাম, করাচিতে পাকিস্তানের, কুয়ালামপুর মালয়েশিয়া এবং মক্কাতে রোহিঙ্গাদের সেটেল করা হয়। আপনারা দেখবেন মক্কা গেলে দেখবেন হ্যাঁ, রোহিঙ্গা হ্যাঁ। নয়, ওদের আইয়ুব খানের করা। ওদের ওই টাকা পয়সায় কিন্তু বাংলাদেশে আসতো। বাংলাদেশের লোকরা কিন্তু স্বেচ্ছায় বিদেশে গেছে না, ওদের থেকে শিখছে। সবাই বলবো আমরা কক্সবাজার বাড়ি, চিটাগাং বাড়ি, আসলে সবই ছিল রোহিঙ্গা। এখন দেখেন, এই যে সরকার ছিল, আমি পাসপোর্ট দিলে অসুবিধা কি রোহিঙ্গাকে? আমি সিল মেরে দিলাম রোহিঙ্গা, তার রিকগনিশন পাইলো, তারা বিদেশে যাক, টাকা আমার দেশে আসবে। মানে ইউটিলাইজ করা যাইতো। আর এর চেয়ে লোভনীয় সুযোগ কি আছে বলেন তো আমার? কারণ ছাড়া টাকা আসবে, আপনার কোনো ইনভেস্টমেন্ট নাই, পাসপোর্টটা তার পয়সা দিয়েই করবে, আপনি একটা সিল মেরে দেবেন রোহিঙ্গা, টাকাটা আসলে আমার সমস্যা আছে। কেমনে টাকা আনতে হয় এটাও আমাদের মানসিকতার মধ্যে নাই। আমাদের আমলারা মনে করে সবসময় আমার কি লাভ। হুম। এই লোকদেরকে আসলে এটা আইনের মধ্যে আনা উচিত, কত টাকা বেতন পার, কত কি করছে হিসাবে আসা উচিত, নাহলে এই আমাদের কর্মচারী, আমাদের এই আমলাতান্ত্রিক থেকে বাঁচতে পারবো না। কারণ তার সুবিধা নাই বিধায় সেই লোকগুলির। মানে জিনিসটা হচ্ছে সমস্যাকে জিইয়ে রেখে যার যার মতো ফায়দা লুটা। এখন যদি মনে করেন বিদেশের লোক যায়, এই যে রোহিঙ্গা পাসপোর্ট দিলে আমরা তো কোনো লাভ নাই, কিন্তু লাভ সরকারের, সরকারও সেটা বোঝে না। সরকারের কোনো পর্যায়ে আমার কি লাভ, ঝামেলা নিয়ে লাভটা কি? আর বাবা সে তো রোহিঙ্গা, রোহিঙ্গা কোথায় যাচ্ছে? পাসপোর্টটা আমরা দিচ্ছি ইমার্জেন্সির জন্য। এই সৎ শাসক কারো নাই, এই সৎ চিন্তাও কারো নাই। হুম। এখন সামরিকভাবে যদি করতে যান, ইন্ডিয়া কি করবে? আমাদের কিছুই করতে পারবে না। আপনার নিজের সৎ সাহস নাই, আপনার যে শক্তি সেটাই আপনি জানেন না, তাহলে প্ল্যান করবেন কেমনে? আমাদের রাজনীতিতে প্ল্যান করে পরের 5 বছর কেমনে আসবে? মানে ফোকাস শুধু হ্যাঁ, একদিকে। তারপর আমার জায়গায় যেন অন্য কোনো নেতা সৃষ্টি না হয়, সেটা সাইজ করো। এই যে অনৈতিক কর্মকাণ্ড, লজ্জাজনক কর্মকাণ্ড, যে আজকে আমাদের এই অবস্থা। আমরা কিন্তু পৃথিবীর একমাত্র জাতি, এক জাতির দেশ, যেটা অন্য কোনো দেশে নাই। ডাইভার্সিটি কম। হুম। মানে জাতিগতভাবে এক, জাতিগতভাবে এক। হিন্দু মুসলমান সব মিলে বাঙালি, এবার প্রায় 98+ ইতিহাসে বিরল। সবাই কিন্তু সকালে পান্তা ভাত খেতে পারবো, কারো কোনো কমতি নেই। জিজ্ঞাসা নেই আজকে পান্তা ভাত খাবো, কোনো সমস্যা নেই, বা আমরা এই খাবো। কালচারের সাথে আমরা সব মিল। এই জিনিসটা কাজে লাগাতে পারলাম না আমরা। তাহলে মানে সরকারের পক্ষ থেকে সদিচ্ছার অভাব এবং সরকার আসলে সদিচ্ছা, সরকার সমস্যাটাই অনুধাবন করেন না। এই জন্য হলো গিয়ে তৃণমূলের লোকদের সমস্যাটা দেওয়া উপরে, যে কিভাবে এই সমস্যাটা সমাধান হইতে পারে। আমাদের কিন্তু ইনস্টিটিউট আছে, বীজ নামে একটা ইনস্টিটিউট আছে, ফরেন মিনিস্ট্রির, এগুলো নিয়ে ওখানে ওখানে কারো পোস্টিং মানে ডাম্পিং পোস্টিং, পানিশমেন্ট পোস্টিং। এই মানসিকতা বের করে আসতে হবে। জনগণকে সব কাজেই নিতে হবে উৎসাহের সহিত, দেশপ্রেমের জন্য। তো ওইখানে ডাম্পিং পোস্টিং মানে এখানে কোনো পয়সা টাকা নাই, ফিউচার নাই। আরে বাবারে, তুমি বেঁচে আসো, বেতন পাচ্ছ, আর কি চাও? ওই যে বললাম আমার কি লাভ? অনৈতিক উপার্জনের দিকে আমরা মানে ধরছি। মানে ব্যক্তিকেন্দ্রিক স্বার্থ ছাড়া আসলে এই ধরনের ব্যক্তিগত এই মানে স্বার্থ চিন্তা ছাড়া, এই লজ্জার জায়গা থেকে বেরোতে না পারলে, যতক্ষণ জাতিগতভাবে আমরা এই ধরনের সমস্যার সমাধান করতে হালাল পারি। রুজি, আপনি বেতনের বাইরে যাই খাবেন এটা হারাম। অবশ্যই। এটা যে উপটোকন হোক আর যাই হোক, আইন কানুন ব্রিটিশেরই করা। কোনো লোক কোনো গিফট দেয়, আপনি এটা নিতে পারবেন না, আপনারা জমা দিতে হবে। আচ্ছা স্যার, তাহলে রোহিঙ্গা থেকে এবার একটু পার্বত্য চট্টগ্রামে আসি, যেহেতু আপনি দীর্ঘদিন সেখানে দায়িত্বে ছিলেন। তো এই যে পার্বত্য চট্টগ্রামের যে সমস্যাটা বা অস্থিরতা, এটা তো অনেকদিন ধরেই চলছে, বিভিন্ন সরকার আসছে, বিভিন্ন পদক্ষেপের কথা বলেছে, কিন্তু তেমন কোনো অস্থিরতা কমেনি বা সমস্যার সমাধান হয়নি। তো অনেকে বলে যে পার্বত্য চট্টগ্রামের যে এই সমস্যা, এইটার পেছনে বাইরের শক্তির একটা হাত আছে এবং সেখানে অনেকে জুম্মাল্যান্ড বানাতে চায় পার্বত্য চট্টগ্রামকে ভেঙে। তো এখানে সাধারণত যাদের নাম বলা হয় যে ভারত এর পেছনে আছে। তো 2025 সালে বাংলাদেশের আর্মি বলেছিল যে আরাকান আর্মির বিরুদ্ধে একটা অভিযোগ যে তারা কেএনএফ কে অস্ত্র সরবরাহ করে। তো যদিও তারা এটা অস্বীকার করেছে। তো এই যে কেএনএফ, ইউপিডিএফ, এদেরকে যে অস্ত্র সরবরাহ করা এবং এই অস্থিরতা জিয়ে রাখা, এর পেছনে কারা আছে বলে আপনার মনে হয়? দেখেন, হিল ট্যাক্সের সমস্যা কিন্তু আমাদের স্বাধীনতা পরপর শুরু হয়। এই জন্য দায়ী শেখ মুজিবুর রহমান। উনি যুদ্ধ করেন নাই, ঘোষণাও দেন নাই, এসে উনি সব কিছু তো নিজে নিয়ে নিয়েছেন।
উনি মনে হয় ধারণা তাজউদ্দিনের রাবিশ, যেন ওসমানের রাবিশ, উনি সব করছেন। এই জায়গা থেকে উনি বেরোতে পারেন নাই। ওনার একটা ভুল স্টেটমেন্ট, মানববন্ধন নার্মা যে প্রধান এমপি ছিলেন পাহাড়ি এলাকার, তার সাথে অনৈতিক আচরণ, যে তোমাদের বাঙালি হয়ে যেতে হবে, বাঙালি দিয়ে খেয়ে ফেলে, এরকম রাবিশ টাইপ কথা বলছে। রাজনীতি ব্যক্তি এই কথা বলতে পারে না। ওনারা ক্ষুব্ধ হন। আমাদের ভারত ওই জায়গাটাকেই ইউটিলাইজ করেন। ভারত ওই সময় থেকেই আমাদের দেশে সার্বভৌমত্ব বিতর্ক বা একটা সংকটে ফেলার জন্য ভারত এটা করে লাগে। শান্তিবাহিনী সৃষ্টি, প্রশিক্ষণ সব কিছু ভারত করে। বাকিটা হলো গিয়ে চলমান প্রক্রিয়া থাকে। আপনি খেয়াল করবেন কিনা, প্রথমবার যখন গণতন্ত্র আসলো 90 সালের দিকে, একটা বই আছে আমাদের জানা, আমাদের রাষ্ট্রদূত, ভারতের রাষ্ট্রদূত বাংলাদেশে, উনি ওই সময়টায় শেখ হাসিনা জিজ্ঞেস করছিলেন হিল ট্যাক্স সমস্যা নিয়ে আপনার অভিমত কি। জামদানি রেভলিউশনের বই আছে, ওই বইটা উনি লিখছেন। ওই বইয়ের মধ্যে প্রশ্ন করা হয়েছিল শেখ হাসিনাকে। শেখ হাসিনা বলছেন, আপনি কখনোই এটা ইন্ডিয়ার কথা বলবেন না, বলবেন হিল ট্যাক্সের সমস্যার জন্য সেনাবাহিনী দায়ী। আচ্ছা, মানে আত্মসমালোচনা করবো। মানে বুঝেন অবস্থাটা কতটা নিম্ন মানসিকতার ফসল, যে সেনাবাহিনীকে এইভাবে অন করে, তার থেকে কিছু ভালো কিছু আসে না। এই সেনাবাহিনীকে সে ধ্বংস করেছে হাসিনা। এখন আসেন, হিল ট্যাক্সে প্রথমে এক দল ছিল, পরে 2 দল হইল। এটা হলো গিয়া প্রীতিকুমার চাকমার দল, ভগবত দেওয়ান, প্রীতিকুমার চাকমা, দেবজ্যোতি চাকমা, ত্রিবঙ্গিল দেওয়ান, এরা মিলে একটা বড় দল ভাগ হয়ে যায়। কারণ সন্টু লারমার সাথে 4 জন চাবাই মগ সহ খাগড়াছড়িতে ধরা পড়ে যায় পুলিশের হাতে, ক্যাজুয়ালি। কিন্তু তখনও তারাও ওইরকম প্রশিক্ষিত না। ধরা পড়ে গেলে প্রায় জেলে ছিল প্রায় 4 বছরের মতো। এর মধ্যে তাদের ব্রেন ওয়াশ করা হয় যে ঠিক আছে, তোমাদের যে টুকটাক দাবি দাবা আছে, জিয়া রহমান আমরা মেনে নিব, অসুবিধা নাই। এই প্রস্তাব নিয়ে সন্টু লারমা আসে, ভাইয়ের কাছে যায়। তো ভাই রাজি ছিলেন, মানববন্ধন লারমা। কিন্তু এই যে বিদ্রোহী দলটা, এই দলটাকে স্পন্সর করে ভারতের গোয়েন্দা সংস্থা র, এবং তাদের বিপক্ষে দাঁড় করাইয়া দেয়। তখন বাধ্য হইয়া সন্টু লারমাকে সামরিক প্রধান করে মানববন্ধন লারমা, এবং ওরা ভিন্ন হয়ে যায়। 2 দলে মারামারি, গৃহযুদ্ধ চলে অনেকদিন। প্রায় 84 সালের শেষের দিকে এসে জিনিসটা একটা সারেন্ডারের মাধ্যমে নিষ্পত্তি হইলেও ওই যে বড় বড় নেতাগুলি ছিল, ভারত সেটা রেখে দেয়। প্রীতিকুমার চাকমা সহ তাদেরকে উদয়পুরে সেটেল করে দেয়। এই যে অনৈতিক চর্চা, এটা সারেন্ডার করে রাখছিল, ওইটাকে বলে যুদ্ধ করো। ফাইনালি এই বিদ্রোহী দলটা থাকে না, শেষ হয়ে গেল। এই সন্টু লারমা হিল ট্যাক্সের আপনার ওই সাজেক এলাকায় কয়েকটা বিদেশি তেল কোম্পানিকে কিডন্যাপ করে, প্রচুর অর্থ সরকার দিতে বাধ্য হয়। এই পুরো টাকাটা ভারতীয় রকে উনি হস্তান্তর করেন আগরতলায়, এবং তার রিপোর্টেই ভারতীয়দের সমর্থনটা পেয়ে যায় সন্টু লারমা দলটা। ইতিমধ্যে মানববন্ধন লারমাকে মারা হয়। এই ওদের একটা লেফটেন্যান্ট নাম ছিল এলিন প্রীতিকুমার দলের। যাই হোক, শর্টকাটে আসি। তার এর সাথে যে 97 সালের যে শান্তি চুক্তিটা, এটাকেও যদি অ্যাড করে একবারে। এই করতে করতে একটা দল চলতেছে। আমরা কিন্তু 97 সালের আগে 95, আমি 92, 94 বিলাইচুরি, ফারুয়া, এই মানে আপনি আমরা পার্বত্য চট্টগ্রামে তখন কিন্তু শান্তিবাহিনী একদম দমন হয়ে গেছিল, নিষ্ক্রিয় হয়ে গেছিল। ইভেন দেশের স্বার্থে উন্নয়ন বন্ধ ছিল, উন্নয়নের থেকে তো টাকাটা পায়। তো এই সময় আসে একটা সিসফায়ার চলে। আওয়ামী লীগ সরকার 97-এ এসেই মোটামুটি কবরতোর ছেড়ে তালি দিয়ে নোবেল প্রাইজ পাওয়ার জন্য একটা স্বাক্ষর করে ফেললেন। উনি কোনো সেনাবাহিনী কর্মকর্তার সাথে আলোচনা প্লাস মাইনাস কিচ্ছু বোঝেন না। উনি একটা অশিক্ষিত মহিলা, উনি কি বোঝেন হিল ট্যাক্সে বলেন তো আমারে? না, আবুল হাসনাত বোঝেন সব। একটা স্টেপ হিল ট্যাক্সের যুদ্ধ আর 71-এর যুদ্ধ তুলনা করলে হিল ট্যাক্সের সাথে দাঁড়াতে পারবেন না। 71-এ পাকিস্তানের সাথে একটা সম্পর্ক ছিল ধর্মের, বাকি তো সমতল ভূমি আমাদের মতো। পাহাড়টা বোঝার চেষ্টা করেন তো কিরকম দুর্গম, ম্যালেরিয়া, যোগ, ভাষা,
মিলে না। বলছেন যে আপনি নিজেই নাকি 14 বার হ্যাঁ, ম্যালেরিয়া। ম্যালেরিয়া। ভাষা মিলে না, ধর্ম মিলে না। আমি যে ওই একটা পাহাড়ের কাছে পানি চেলাম, পানিটা খাইতেও তো ভয় লাগে আমার, বিষ মিশাই দিল কিনা। রাইট। তো এই পরিবেশে যুদ্ধ করাতে কি কষ্ট, কারণ ৭১ নিয়ে তুলনা করব না, লোকজন মনে কষ্ট পাবে। মানে এই লোকদের, এরা যারা কষ্ট করছেন বা বেঁচে আছেন, দুঃখজনক। এই ভারতের এই অপকর্মের জন্য প্রায় ৩০,০০০ লোক মারা গেছে আমাদের হিল ট্রাক্সে। বাঙালি, আর্মি, পুলিশ, বিডিআর, সবাই সবাই মারা গেছে, মানে খুব নির্মমভাবে মারা হয়েছে। তো এখন 97 উনি চুক্তি যেটা করলেন, এই চুক্তির মধ্যে অনেক অসঙ্গতি। বাঙালিরা পাহাড়ি জমি কিনতে পারবেন না। আরে কেন? যদি প্রশ্ন তোলেন, আদিবাসী নো, তারা আদিবাসী না। আদিবাসী হইলে আপনি জমি কিনতে পারবেন না, মনে রাখবেন। আদিবাসী হলে বলা হয় যে এলাকার আদিবাসী সে এলাকার জমিটা তাদের, কিন্তু পার্বত্য চট্টগ্রাম তো আদিবাসী নাই। কেন আপনি আদিবাসী বলতেছেন? কিছু কিছু আমাদের মন্ত্রী এমপিরা না বুঝে শুনে আবল তাবল আদিবাসী বলে দেন তালিম দেওয়ার জন্য, তালিম পাওয়ার জন্য। দুঃখজনক, আদিবাসী বলে সেন্সিটিভ শব্দ, এই কারণে ইউজ ইট। এখানকার কেউ আদিবাসী না, সব বহিরাগত, সব বহিরাগত। কেউ এসে 200 বছর আগে, বাঙালি এসে 50 বছর আগে, 100 বছর আগেও বাঙালি ছিল, পুরোনো বাঙালি। তো এই জিনিসটাকে আমরা বাধাদাত করতে পারিনি, এই রাজনীতিবিদের ব্যবসা করে। তারপরে বলবো, চুক্তি এটা করছেন, আমরা চুক্তিকে সম্মান দেখাই, বা চুক্তিকে, একটা চুক্তি হওয়ার পরে কিছু বছর পর একটা চুক্তি আরেকটাকে রিভিউ করতে হয়। এই চুক্তিটা হচ্ছে সশস্ত্র বাহিনীর সাথে, চুক্তি হইতে হবে জনগণের সাথে। এই জনগণ বলতে বুঝি পার্বত্য চট্টগ্রামে প্রায় 14টা জাতি বসবাস করে। প্রতিটা জনগণকে একটা প্রতিনিধি নিয়ে আলোচনা করে টেবিলে, এবার বাঙালি অন্তর্ভুক্ত। এই জন্য শহীদজিকে সেলুট দিতে হবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ওই জায়গায় নিয়ে রাখা হয়েছে, নদী ভাঙা বাঙালি, যার বুদ্ধিমত্তা আছে কিন্তু জমি নাই, তাদেরকে পুনর্বাসন করছে। এটা নৈতিক অধিকার দেশের, যেখানে খুশি সেখানে সে যেতেই পারে। কিন্তু এদেরকে এখন বলবো যে সবাইকে নিয়ে বসে একটা টেবিলে বসতে হবে, সেমিনারের মতো, দীর্ঘমেয়াদে, প্রত্যেকটা ইস্যু নিয়ে, কোথায় কোথায় সম্মান। এখন আসেন, জমি কিনে নিয়ে মূল সমস্যা হিল ট্যাক্সে। আপনি পাহাড়ি, আমি বাঙালি। আপনি জমি তখনই বেচবেন যখন আপনি একান্ত বিপদে পড়েন। জমি কিন্তু কেউ বিক্রি করতে চায় না মহা বিপদে পড়লে। আমি যদি আমাকে বলা হলো তুমি জমি কিনতে পারবা, ইট ডাজন্ট মেক এনি সেন্স যদি আপনি বিক্রি না করেন। যদি পাহাড়ি বিক্রি না করে আমি কিনতে পারবো না। তো পাহাড়ি কখন বিক্রি করে, মানুষ কখন বিক্রি করে? বিপদে পড়লে। এই জায়গা তো ঠিক আছে আইনগতভাবে, এটা নিয়ে আবার আইন করা কি দরকার? অবৈধ আইন, হাইকোর্টে মামলা, এগুলো কিছুই টিকবে না। বাট আমরা শান্তির জন্য তো করি না। এখন এই আইনটা পাহাড়িদের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াইছে। আমি অনেক পাহাড়ে চিনি, তার টাকা দরকার, জমিটা তো দরকার নাই, না হলেও চলবে, বা কিছু টাকা পাইলে তার চিকিৎসাটা হয়, ভালো কিছু ব্যবসা করতে পারে, ফেসে গেছে এই আইনের কারণে। এই আইনের জন্য তারা ফাঁসছে। এই হলো অবস্থা। আমি মনে করি সবাইকে নিয়ে বসে রিভিউ করা উচিত। এইখানে অতিরিক্ত সুবিধা পায় যারা শহর এলাকায় থাকে, লাইক চাকমা, মারমা, এরা। কিন্তু পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি বলি, এই যে কুকি বললেন, এরা 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 আসলে সুযোগ পায় না, সুবিধাও পায় না, শিক্ষিতদের থেকে দূরে। এখানে সরকারে অ্যাড্রেস করা উচিত। এদেরকে আপনি অ্যাড্রেস করবেন, এদেরকে যেন সুযোগ সুবিধা সরকারে পায়, এই জন্য রাখতে হবে। আপনি মনে করেন এই পিছিয়ে পড়া লুসাই, পাংখু, প্রত্যেকের কিন্তু নিজস্ব সংস্কৃতি আছে। প্রতিটা দূর থেকে 50 জন করে যে লুসাই নেন, ছেলে মেয়ে সহ নেন, অসুবিধা নেই তো। আপনার কি মাথা ব্যথা হয়েছে? আপনার এরা বিডিআরের মনে করেন সেক্টর হেডকোয়ার্টারে নিরাপত্তার জন্য থাকবে, কোনো সমস্যা নাই তো। আস্তে আস্তে দেখবেন আমাদের মতো হয়ে যাবে। এটা গর্বের জায়গা হবে। 16 ডিসেম্বর, 26শে মার্চে প্যারেডে অংশগ্রহণ করবে তাদের রাজকীয় ড্রেস পরে, বা আন্তর্জাতিক কোনো সেমিনার কিছু হয়, ওরা এইসব ড্রেস পরে তাদের কালচারাল গানগুলি করবে। আমি তেমন অলঙ্কারগুলি তো চিনি না, এদেরকে তো আপন করে নিতে হবে, খালি মুখে মুখে গলাবাজি মানে করবে। ইনক্লুসিভিটি। হ্যাঁ, এটাকে অ্যাড্রেস না করলে পারবেন না। সংসদের মধ্যে আপনি নিতেছেন 1/3 কিরকম একটা নিচ্ছে না নারী কোটার। আমি তো মনে করি প্রত্যেক ট্রাইবেলের একজন করে থাকতেই হবে, যেন সে গর্ববোধ করে আমি সংসদ সদস্য, প্রোটোকলে, সংবিধান, আমি দেশের সাথে আছি।
আমাদের লোক অন্তত আমাদের এরকম লোক এই জিনিসটা না করলে সে আপন মনে করবে না তো। করবে না, এবং এইটা- তাকে ইউজ করা সহজ হবে বাইরের হ্যাঁ, আপনি শক্তির জন্য। লুসাই এটা নিয়ে আসেন, এই 5 বছরের সংবিধান, 5টা লুসাই 5 বছরে থাকবে, অংশ একটা বেতন ভাতা দিবেন, নিজে গর্ববোধ করবে। টাকা কি কম আছে নাকি সরকারের? তাহলে এখানে ন্যাম ভবনের বাসা দিয়ে দেন ট্রাইবেলদের জন্য, একটা ফ্লোর, প্রতিটা সার্কেল এসে বসবে সম্মানের মতো, দেখবে কেমনে সংবিধান চলে, তাদেরও উৎসাহ বাড়বে। আমি পারিনি, আমার বাচ্চা করবে। এই যে আপনি জন ঐক্যবদ্ধ জিনিসটাকে না আনলে হবে না তো। এই হাজং কত দা কোচ, মানে এগুলি না করলে তো আসলে বিপদ। আপনি মনে করেন আমি একা নো, আপনি একা কিছুই না, সবাইকে নিয়ে করতে হবে। সুতরাং এই জিনিস থাকলে লোকজন একটা আস্থা বাড়বে, সম্মান বাড়বে। প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার বছরে একবার ওদের সাথে বসে ডিনার করবে, করে আমাদের লোকরা করে না। সেম আমাদের অনেক কিছু করার আছে। তো এই জন্যই তারা নিজেদেরকে পর মনে করে, অবশ্যই এবং সেই জায়গা থেকে বাইরের মানে যে শক্তি এসে কারণে তাদেরকে আমরা প্রভাবিত করতে 71 পারে। করছি, এই কারণগুলো ওদের মধ্যে বিদ্যমান, তাহলে করবে না কেন তারা? স্বাভাবিক। একটা গালি দিলে তো আমার দিল, একটা গালি দিতে দেয় মনের দুঃখ থেকে, আমি পাইলাম না, যে এরা তো বাঙালি, আমরা তো। আচ্ছা আমাকে বলেন তো, এই লুসাই বেটাটা এই গহীন জঙ্গলে থাকে, ব্রিটিশ যুদ্ধ হয়ে গেছে, সেকেন্ড ওয়ার্ল্ড হয়েছে, পাকিস্তান হয়েছে, বাংলাদেশ হয়েছে, 24 হয়েছে, ওর কি লাভ হয়েছে? ওর কোনো লাভ নাই, ও ফিল করে, ওকে তো ফিল করাইতে হবে। করাইতে হবে। এই জন্য ওকে সম্পৃক্ত করতে হবে, এগুলো বুঝতে হবে, না বুঝলে তো হবে না, দেশ আগাবে না। আমরা মাথা মোটা চিন্তা করলে তো হবে না, এটা আমাদের ভাই। আমি এখানে পাকিস্তানের মতো বড় বড় কাজ করতে আসি নাই তো, না না, তা তাহলে তো আমরা করবো না। আমরা যেই কারণে পাকিস্তানকে ঘৃণা করবো, না, না, সেই ঘৃণা করার মতো তো আমরা অবদান পাকিস্তানও দিচ্ছি। এরকম বড় বড় কাজ করে নাই, মিথ্যা ন্যারেটিভ। আপনি সমীকরণ দেখলে পাকিস্তান করতে পারে, ওই দেশ থেকে আইছে। আমরা যে বিহারিগুলি মারছি, হ্যাঁ, কোন কোন সভ্য জগতে মানুষ এই কাজ করবে? ঠিক, এটা অ্যাড্রেস করা হয়। তা আপনি হিল টাস্ক নিয়ে বললাম, এই সমস্যা সমাধান করা কোনো ডিফিকাল্ট কাজ না রে ভাই। আমার মাইন্ড সেট আপটা চেঞ্জ করতে হবে। শত্রু না ভেবে তাকে বন্ধু ভাবেন। ইনক্লুড করেন আপনি হ্যাঁ, সবকিছু। বন্ধু ভাবেন, দেখ জিনিসটা সহজ হয়ে যাবে। আমার বাসায় কেয়ারটেকার চাকমা, আমি যে চাকমাতে পাড়ায় থাকি, তা আমি বাংলাদেশি লোক, আমি গর্ব করি আমি তোমার বাসায় থাকবো, তুমি বাংলাদেশি আমি বাংলাদেশি। তার ধর্মকে সম্মান করেন, ইসলাম যা বলে। আমি ইসলাম বাইরে যাই বলতেছি না। সকল সমস্যার সমাধান করা সম্ভব, কিন্তু সবাই নেতারা বা গণ্যমান্য ব্যক্তিরা ঢাকা শহর ছেড়ে জঙ্গলে যেতে চান না সমাধানের জন্য, যার জন্য সমস্যার সমাধান হয় না। হয় ওই না। ইলিশ প্রজননের জন্য প্রজেক্ট আছে দেখবেন, ইলিশ প্রজননের জন্য ওই ইলিশ কখনো মুখ দেখবে না যতক্ষণ পর্যন্ত আপনি এই আমলাদের দিয়া করাবেন। স্টুডেন্ট দেন, এলাকার জেলেকে দেন, সুন্দর করে ফেলবে। বিকজ এই আরামায় ঢাকা শহর থেকে এখান থেকে কেউ বেরোতে চায় না, সব তাকায় থাকে বিশ্বের দেশের লোক ঢাকা আসবে। উচিত প্রতিটা জেলা উপজেলাকে ডেভেলপ করা, হ্যাঁ, ঢাকার বিকেন্দ্রীকরণ মতো করা ছাড়া তো আসলে অটোমেটিক করা যায়। আপনি তো ইচ্ছে করে করতেছেন বিদেশের জন্য। এই বিষয়টা আলোচনা করে আমি পরে কাভার আপ করবো, বিকেন্দ্রীকরণ বিষয়টা। আচ্ছা স্যার, পরবর্তী প্রশ্নে যাই। তো এবার আসি ভারত বাংলাদেশ সীমান্ত যেই হত্যা, এই প্রসঙ্গে। তো এটা তো খুবই একটা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়াইছে, এবং আমরা বিভিন্ন সংস্থার তথ্য মতে দেখতে পাই যে গত 2009 থেকে 24-এর মধ্যে আনুমানিক সংখ্যা হচ্ছে প্রায় 600-র মতো বর্ডার কিলিং হয়েছে। এবং এই ক্ষেত্রে আমরা যে আগ্রাসী আচরণটা দেখি বিএসএফ এর পক্ষ থেকে, এটা তাদের যে অন্য শত্রু রাষ্ট্র তারা জ্ঞান করে, পাকিস্তান বা ধরেন নেপাল আশেপাশে তাদের সাথে এই আচরণটা তারা দেখায় না, কিন্তু বাংলাদেশের সাথে তারা ঠিকই নিয়মিত এই আচরণটা দেখাচ্ছে, এবং সেটা সকল সরকারের আমলে, ইন্টারিম বলেন, এই সরকার বলেন, এবং আওয়ামী লীগ সরকারের সময় তো অবশ্যই। তো এবং বর্তমানে আমরা দেখতেছি যে বিএসএফ এবং ভারতের সরকারের পক্ষ থেকে পুশিনের চেষ্টা করা হচ্ছে। তো এই পুরো ব্যাপারটাকে ডিল করার জন্য কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? আচ্ছা, একটু চিন্তা করার তো, আমাদের সীমান্ত তার কাটা অনেক বছর ছিল না। রাইট। স্বাধীনতা করা হয়েছে, ভাগ করা হয়েছে আপনার মানচিত্র দিয়ে, কিন্তু এপার বাংলা ওপর বাংলার লোক প্রত্যেকে আমার আত্মীয়, সীমান্ত এলাকার লোক, আত্মীয়, দাদা বড়দাদা, ওই এলাকারই লোকজন। কোনো বিভেদ ছিল না, কোনো সমস্যা ছিল না। আমরা তো ভাগ হইতে চাই নাই। 47-এ ভারত ভাগ করছে যে তোমরা ভিন্ন হয়ে যাও, কারণ আমরা মেজরিটি মুসলমান। দুই বাংলা এক থাকে, ক্ষমতা মুসলমানদের হাতে থাকবে, এই জমিদারদের 12টা বাজবে, যারা আমাদের এতদিন 200 বছর শাসন করছে। ব্রিটিশদের নাম কাস্তে মূলত শাসন করছে জমিদার। কি করে নাই তারা? তারা সব কলিকাতা জমা হয়েছে থাকে, এরা তার শাসন কেন্দ্র
শস্য মানে এখান থেকে সে টাকা পয়সা নেয়, ফুর্তি ওখানে করে। এখন একসাথে থাকলে তো নির্বাচন হবে, গণতন্ত্র আসবে, তো ক্ষমতা মুসলমানের হাতে চলে যাবে। আমাদের একে ফজলুল হক ছিল, আপনার মনে করেন কলকাতার মেয়র, অবিভক্ত বাংলাদেশের মুখ্যমন্ত্রী। বোঝার চেষ্টা করেন। তো ভারতের জন্য এরা, ভারতীয় হিন্দুদের জন্য ডিফিকাল্ট, তারা ভাগ করলো। তারপরে আমরা মনে করেন দেশে বাঙালি হিন্দু মুসলমান মিলেই ছিলাম, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা দেখেন স্বাধীন হওয়ার পিছনে ব্রিটিশ তাড়ানোর জন্য আর কি বাঙালিদেরই অবদান বেশি, মূলত মুসলমান। আপনি দেখবেন হিন্দু শাসকরা, অর্থাৎ জজরা আমাদেরকে এই আন্দোলন করার জন্য বহু মুসলমান ফরিদপুর এবং নোয়াখালীদেরকে আন্দামানে পাঠাইছে, কালাপানির নামটা তো শুনছেন। কালাপানির লোকগুলি কিন্তু আমাদের বাংলাদেশে বাঙালি। এরপরে দেখেন নজরুল প্রথম বিশ্বযুদ্ধের সময় কিন্তু কারাই লৌহ কবাট শুরু করে দিয়া বেড়া লাগাই দিছে। অবদান আমাদের ফকির বন্ধু শাহ বলেন, মানে একদম হাজী শরীয়তুল্লাহ পরে 57 সিপাহী বিপ্লব সবকিছুই সব আমাদের, আমাদেরই। তারপর ভারতের হিন্দুদের কৃতিত্ব দেই। শেষ বেলায় আসা সুভাষ বোস, ভালো একটা লোক পাওয়া গেছিল, বাঙালি মুসলমান ছিল, নারীরা ছিল। এই সুভাষ বোসের ভয়ে ব্রিটিশ কিন্তু তটস্থ ছিল যে তার থাকা সম্ভব না। যাই হোক, আমরা সীমান্ত কিন্তু মায়ানমার, এই যে আমাদের ভারত চীনের সীমান্তে লাঠি নিয়ে ডিউটি করে, পাকিস্তান সীমান্তে পাকিস্তানের দিকে তাকাইতে ভয় করে। আমার সীমান্তে কেন করে? এই আওয়ামী লীগ। আজকে কোনো সমস্যা হইলে সীমান্তে যে বিএসএফটা আছে না, সে নিজে বিপদে পড়বে। দুই বাংলা এপার ওপার কিন্তু পরিচিত, যেই সেক্টরে যেই সীমান্তে আসেন, সিলেট সীমান্ত বলেন, এপার বাংলা আমরা কিন্তু একই। ওখানে যে খাসিয়া থাকে, ওই পারও খাসিয়া, বাংলাদেশের খাসিয়া, আপনার আসামের খাসিয়া, মানে জাতি হিসাবে একই পাওয়া যায়। এখন এখানে সমস্যাটা হয়েছে মাঝখানে বিএসএফ সে কোনো এলাকার না, সে বাইরে বহিরাগত, তার ওই মানে আবেগটা নাই লোকজনের প্রতি। এখন মনে করেন পাকিস্তান আমাদের শাসন করছে, করার পরও কিন্তু আমাদের বাঙালি ইপিআর ছিল, বোঝার চেষ্টা করেন। ওরা কিন্তু শাসন এবং শোষণ করার পর, বলি যেটা আওয়ামী ভাষা বলতে হয় আর কি, আদালতে বলবো শোষণ ছিল না, আমাদের ইপিআর ছিল, বেঙ্গল রেজিমেন্ট ছিল। তো পশ্চিমবাংলার কি হয়েছে? ওদের ইপিআরটা থাকলে অসুবিধা কি ছিল? তাহলে তো মারামারি হইতো না, বাঙালি বিএসএফ, রাইট, তাহলে কিন্তু সমস্যাটা আসতো না। মানে সে রিলেট করতে পারতো। হ্যাঁ, আমাদের এই বাংলা, আমরা তো নজরুল রবীন্দ্রনাথ আমাদের সবার, এখানে মারামারি হয়তো অবকাশ নাই। গরু তো চুরি করে না আমাদের লোক, গরু কিনে আনে, হ্যাঁ, তারা বৈধ পন্থায় নাই, এটাকে তারা ইউজ করে। আর তারা মাদক নেয়, মদ খায়, সুতরাং মতিভ্রম তাদের হবেই। কথা হলো, এত কিছু করার পর আমাদের এত কিছু ছিল, আমাদের বিপিআর ভারতের না, পশ্চিমবঙ্গের নাই, তারা এটা বুঝেও না। তারা এটাও বুঝে না সুভাষ বোস আমাদের নেতা, যে ভারত থেকে ব্রিটিশ তাড়ানোর জন্য ঐক্যবদ্ধ ছিল, তারা সেই সব ভুলে সব দিল্লির পদাচারণা করতেছে। এখানে আমাদের একটা জিনিস বলতে হবে, এই পশ্চিমবঙ্গের হিন্দুরা আমাদের সাথে ভালো ব্যবহার করে নাই। 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয়, তখন কিন্তু মুসলমানদেরকে চিন্তা করি এলাকার, মানে অজপাড়া গায়ে আর কি, বিশেষ করে যাই হয় আর কি, কোনো লেখাপড়ার কিছু সিস্টেম ছিল না। এই আমাদের নবাব সলিমুল্লাহ, যাকে আমরা ভুলে গেছি, আমরা রবীন্দ্রনাথ লাভজাপ দেই, এই নবাব সলিমুল্লাহ ভদ্র লোক, এই আমাদের বাঙালি, আজকের বাঙালি আমরা, তার ফসল। এবং এই বঙ্গভঙ্গ হইল 11 সালে, আমাদের প্রত্যাশাটা হারিয়ে গেল, যেটা ব্রিটিশ চিন্তা করতো। ব্রিটিশ আসলে মানে আপনাদের বলবেন যে অযৌক্তিক, হ্যাঁ, সুযোগ পাইছে, দেশ দখল করছে, ঠিক আছে, আগেকার দিনে ছিল এটা। তারপরে মনে করেন ওরা মনে করলো সাফল্য এসে গেছে। পুরো ভারতের রাজধানী ছিল কলিকাতা 11 সাল পর্যন্ত, 1911 সাল।
ব্রিটিশ দেখলো শালার পারলাম না ঢাকা রাজধানী বানাইতে, ঠিক আছে, পুরা ভারতবর্ষের রাজধানী চেঞ্জ করে কলকাতায় দিল্লি নিয়ে গেল। হিন্দুরা ট্যাকে কোমরটা ভেঙে দিল ব্রিটিশ। তো তোরা মনে করছিল এইটা, যা দিলাম বাড়ি, মাথায় বাড়ি। ওই যে গেল দিল্লিতে, এই তাবেদারি রয়ে গেল এখনো, যার জন্য ওই দিল্লির দিকে তাকায় থাকে পশ্চিমবঙ্গের লোকেরা। এখন তারা বুঝতেছে আমার জন্য গত বিপদে ফেলছো তুমি, এখন নিজের বিপদে। নিজের পায়ে নিজেই কুড়াল। এখন তার বাংলা ভাষা বিলীন হওয়ার পথে, হিন্দি ভাষা ওদের, আমরা বাংলা ধরে রাখছি আমরা, ওদের রবীন্দ্রনাথ ধরে রাখছি আমরা। ধরতে ধরতে এমন অবস্থা আছে আমি এনে পশ্চিমবঙ্গ হয়ে যেতেছি। খুবই আইরনিক্যাল। হ্যাঁ, আমি মনে করি ভাই, আমাদের শাসন ব্যবস্থা যদি ঠিক থাকে, বিএসএফ এর এই সাহস নাই আমাদেরকে গুলি ছোড়ার। এবং আমরা রিসেন্টলি কিন্তু দেখতেছি যে বিজেপি কিভাবে হ্যাঁ, বিএসএফ মানে এর এই behave সাহস করতেছে। নাই। ও মনে করে, বোঝার চেষ্টা করেন, ওর পরিবার হলো উত্তরপ্রদেশে, পাঞ্জাবে, এখানে কি কামে মারামারি করে মরতে আসবে? সেটাই তো, তা আমাদের স্পিরিটের মাইন্ড সেটআপটাই তো নাই, চেঞ্জ মানে হয় না। নত জানো না, এই মাইন্ডসেট। মাইন্ড সেটআপটাই কি ভারত ও বড় রাষ্ট্র, ওই ও বড় করলে ওর গালে তো চটকানা লাগানো দরকার যে ও বড় রাষ্ট্র। কিসের বড় রাষ্ট্র? অথচ কিন্তু মালদ্বীপ, আমরা নেপাল 20 ওরা কিন্তু পাত্তা দেয় না। মালদ্বীপ বাদ দিন, আমরা 20 কোটি লোকের দেশ রে ভাই। হুম, আসলে তো 20 কোটি না, 30 কোটি। আচ্ছা। পার ক্যাপিটাল ইনকাম বেশি দেখানোর জন্য 20 কোটি 18 কোটি বানাইছে, ও। আদারওয়াইজ 30 কোটি। যে পাকিস্তানে 25 কোটি হয়, আমার কোন খুশিতে আমি 18 কোটি বলেন তো? 71 তো ও 7.5 লাখ, আমি 7.5 লাখ, ও 5.5 লাখ। কোটি। হ্যাঁ, 5.5 কোটি আর আর 7.5 কোটি আমাদের, ওরা 5.5 কোটি। ও 5.5 কোটি যদি 25 কোটি হইতে পারে, তাহলে আমরা কেন আমি 18 কি- আটকে আছি নাকি? স্বাভাবিক না আমরা বউ বাচ্চার সাথে মিলতে পারি না, এই সমস্যা। very লজ্জাজনক, মানে রাজনীতি এত খারাপ। তো এটা তো একটা বোল্ড স্টেটমেন্ট যে 20 না, আসলে আমরা 30। 30 আপনি একটু মূল্যায়ন করেন বাবা মারলে কথা বলে কিরকম ছিল ঘনত্ব। আমি মনে করি ভাই, বাঙালি আমাদের একটা মিথ ছিল, কি দরকার মারামারি কাটাকাটি, ঘর কোন জাতি, আমি বলি রাধাকৃষ্ণ জাতি, ঘর কোন জাতি। কিন্তু যখন পিঠ লেগে যায়, দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখন আর কিন্তু সে ওই জায়গায় থাকে না, তখন সামনের দিকে যায়, পিছনে যাওয়ার পথ নাই। বাঙালি সেই পর্যায় থেকে কিন্তু উত্তরণ হয়েছে। এখন বাঙালি সাহসী জাতি, 24-এর পরে ঘুরে দাঁড়ানো জাতি। বিএসএফ টিএসএফ রাবিশ, এর কিছুই না। আচ্ছা, আচ্ছা, মাইন্ডসেটের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। আপনি সাহসী জাতি, মানে আত্মসম্মান বোধটা অন্তত পক্ষে। আত্মসম্মান পর আগে আগে ভাবেন আপনি সাহসী জাতি, সাহসী জাতি। সেটা তো আমরা দেখাইছি। ভয় পাওয়ার কিছু নাই। হুম। ভারত কখনোই পারবেন, কখনোই ওদের কোনো ইতিহাসে নাই যে কোথাও বিজয় হয়েছে। 71-এর বিজয় তো আমরা করে দিয়েছি, 71-এর বিজয় তো বাঙালি করে দিয়েছে। কিন্তু আমাদের এই যে মানে শেষে এসে ক্রেডিট নেওয়া নাকি ওদের জায়গাটা। ওদের কোনো সাফল্য ছিল না। 6 ফেব্রুয়ারি পাকিস্তানের সাথে মাইর খেয়ে নাস্তে নাবুদ হয়েছে। আমাদের কিছু ছাত্র নেতার জন্য আজকে আমাদের অবক্ষয়। আজকে এখন আমি বলতেছি পাকিস্তান এই দিচ্ছে সে দিচ্ছে, গল্প করতেছেন না আপনারা? হোয়াইট প্লেন আনতেছে পাকিস্তান থেকে, না পাকিস্তান তো আমার, পাকিস্তান তো আমরা বানাইছি। 7.5 কোটি যে এক জাতি হয়, আর 4 জাতি মিলে হলো 5.5 কোটি। বলেন রেশিওটা কি? 4 জাতি মিলে হলো 5.5 কোটি, এক জাতিতে আমরা 7.5 কোটি। আমরা পাকিস্তান থাকলে পাকিস্তান আমরাই শাসন করতাম আজীবন, যেভাবে ভোট করেন। এক জাতিতে 7.5 কোটি, ওরা 4 জাতিতে 5.5 কোটি, কেমনে পারবে? এই যে রাবিশ চিন্তা ভাবনা আমার মাথায় ছিল, মানে এই চিন্তা ভাবনা করিনি। রাবিশ আদে বাদে চিন্তা নিয়ে, আবেগ নিয়ে আমরা স্বাধীন নিচ্ছি 7.5 কোটি দেয়ার ভাই। আমরা জমি বেশি একটু গা সোদায় ঘুমাইতে হয় আমাদের। পাকিস্তান সহ যদি এত চিন্তা করে, আমার জমির পার্সেন্টেজ কি আসতো? ভাগে জমি বেশি কম, আর ওরা আমাদের চেয়ে সাইজে কত বড়, কত মানে ল্যান্ড ওয়াইজ। আমাদের দুঃখজনক। আমরা আসলে ভবিষ্যৎ চিন্তা করি না, আমল তাবল চিন্তা করি। স্যার, তাহলে এবার একটু আপনার ব্যক্তিগত প্রসঙ্গে আসি, যে একজন অফিসারের জীবন তো বেশ চ্যালেঞ্জিং থাকে। তো আপনি তো অনেকদিন দায়িত্ব পালন করেছেন বিভিন্ন সেক্টরে। তো এই যে অনেক সময় অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়, আবার অ্যাকুরেসিও থাকতে হয় ব্যাপারটা। আপনার জীবনে এমন কোনো কঠিন সিদ্ধান্ত যেটা আপনার খুব কঠিন মনে হয়েছে যে সিদ্ধান্ত নেওয়ার সময়, এমন একটা জিনিস, মানে দেখেন, সিদ্ধান্তের কথা যদি বলেন। আমি কমিশন পাইছি 84 সালে, যা একটু খাগড়াছড়ি, উত্তপ্ত। তো উত্তপ্তর মধ্যে আমি প্রশিক্ষিত হইয়া আমি উত্তর হতে পারাই আছি। এমন কোনো দিন খুব কম, রেয়ার,
যে ফায়ারিং হলো না আজকে, মানে শান্তিবাহিনী মারামারি করে কি ব্যাপার, পাশের ক্যাম্পে স্যার আজকে কি অবস্থা, তো কোনো শব্দ শুনতেছি না, এটা আশ্চর্যজনক, মারামারি শব্দ শুনলাম না, আমরা এটা এনজয় করতাম, যুদ্ধের মধ্যে ছিলাম। তো এরকম চ্যালেঞ্জিং কখনো হতো না, অনেক কিছু হয়তো এখানে বলা যায় না, বিতর্কিত এলাকা, সীমান্তবর্তী এলাকা, এগুলি আসলে আমলে নিতাম না, আমি কখনো আমলে নিতাম না। আমি ব্যক্তিগত দেখছি, যদি গোপনীয়তা রক্ষা করেন, আপনি কখন কোথায় যাচ্ছেন কেউ না জানে, যে কোনো ধরনের সাফল্য আপনি অর্জন করতে পারবেন। পরবর্তী আমি র্যাবে ছিলাম, একই জিনিস, আপনি অনেক দীর্ঘমেয়াদী প্ল্যান করে 1 বছর প্ল্যান করে অপারেশন করব সম্ভব। আমার জীবনে প্রথম অপারেশনের মধ্যে আমি বাধাগ্রস্ত হয়ে পড়ি, বিকজ তখন সেকেন্ড লেফটেন্যান্ট, 2 মাস চাকরি, বুঝতে পারতেছিলাম না এই 71-এর সৈনিক বেশি বুঝে অফিসারের চেয়ে। সে মনে করেন 71-এ যুদ্ধ করছে, 71-এ যে কি যুদ্ধ করছে, কোথায় করছে আল্লাহ জানে, তাদের জন্য এই সমস্যা হয়েছে। বাট তারপরে আমি নিজে না, আমার নিজের বুদ্ধিতে আমি যুদ্ধ করব, বাট কোনো যুদ্ধে কিন্তু আমি হারি নাই, বাট সাফল্য আসেনি প্রথম একটা যুদ্ধে আমার। বাকি সবসময় মাশাল্লাহ কোথাও আমি হার পাইনি, বিকজ আমার চিন্তা হলো একটাই, যে আমি গোপনীয়তা বজায় রাখবো, বলবো না কাউরে, তারপর জায়গা মতো দেওয়া হবে, কোনো আচ্ছা। সমস্যা নাই। আচ্ছা, এবার আসি আপনার ঘুমের প্রসঙ্গে। তো 2011 সালে আমরা জানি যে একবার 43 দিনের জন্য আপনি গুম ছিলেন। আবার পরবর্তীতে 2018 সালে আপনি প্রায় 1.5 বছরের মতো গুম ছিলেন, আয়নাঘরে ছিলেন। প্রথমবার আপনার বিরুদ্ধে অভিযোগ ছিল হচ্ছে সরকার উৎখাতে, দ্বিতীয়বার আপনার বিরুদ্ধে অভিযোগ ছিল হচ্ছে জঙ্গিবাদের। তো আপনি কিন্তু নিজেই র্যাবের সদস্য ছিলেন এবং জেএমবির বিরুদ্ধে আপনি বিভিন্ন অপারেশন চালিয়েছেন। তো সেই ক্ষেত্রে যখন আপনার বিরুদ্ধেই জঙ্গিবাদের তকমা লেগে যাচ্ছে, তো এই অনুভূতিটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন? দেখেন, জঙ্গি মানে কি? প্রচলিত নিয়ম না মানে জঙ্গি। জঙ্গিদের সাথে কথা না বলে জঙ্গি সম্বন্ধে তথ্য পাবেন কিভাবে? আমি কিন্তু সবার সাথে কথা বলি, এখনো বলি। আপনার দর্শন আমি শুনতেই পারি। আপনি এখানে আসার আগে নামার পরে আমার এক ভদ্রলোক নিচে ঢোকার আগে দিয়ে, ভাই আপনি এটা পরিচিত? হ্যাঁ। ভাই আপনি জানেন এই আমাদের যে একটা আইছে, মোজাদ্দেদ আইছে 100 বছর পর। আমি মোজাদ্দেদ কোত্থেকে আসলো? তো বললাম এরকম অবস্থা 6 নম্বরে। আমি তাই নাকি? তো আল্লাহ এটা কোথায় বলছে মোজাদ্দেদ আসবে? কোথায় গেল না মারামারি। তো আমি তার সাথে কথা বললাম, মোবাইল নাম্বার নিলাম। এই এখন লাস্ট মোবাইল নাম্বারটা তার। তখন সে বলতেছে, ঠিক আছে আপনার সাথে কথা বলবো। আমি কেউ যদি বলে আমি জঙ্গির সাথে কথা বলতে ভুল। আপনি কথা না বলে জানবেন কেমনি? তার থট প্রসেস কি আসলে? হ্যাঁ, আমি র্যাবে ছিলাম। আমি থাকতে এই যে জেএমবি দেখেন, দুঃখ, আমি কর্নেল গুলজার, মেজর জোহা, আরো কিছু অফিসার জড়িত, জীবন মরণ দিয়ে কাজ করছে জেএমবি দমনের জন্য। আর জেএমবি দমন করতে যেয়ে আমাদের হরকতুল জিহাদের সাথে মিশতে হয়েছে। আমি জঙ্গি হয়ে গেলাম। এই মেশাটা আসলে ঠিক মানে কিরকম বলতে গেলে? এই জিনিসটা তো বোঝে না যারা এই বই খাতা লেখে, ডিজে ভাই, আচ্ছা, যে কোনটা মেশা কোনটা তথ্য কিছুই জানে না। জানি না। এটাকে ইনফিল্ট্রেট করা, না, তাদের না, সাথে চলাফেরা। ইনফিল্ট্রেট কথা না। আপনার তথ্য জানতে, দর্শন জানতে অসুবিধা নাই তো। দর্শন জেনে কাউন্টার করবেন তাকে ওইভাবেই তো। তারা কি দর্শনে মানে এটা চলে? ইন্টেলেকচুয়ালি তো ডিল করা প্রথমে হ্যাঁ, এই সম্ভব। জিনিসগুলি তাদের সমস্যা ছিল। আমরা হরকতুল জিহাদের কাজ করতাম গোয়েন্দাদের আদেশে, ডিজিএফ এর আদেশে, আচ্ছা, জেনারেল রুমের আদেশে। মানে এদের সাথে মিশে এদেরকে ডিল করো। হ্যাঁ। না, ওনারা অনেক কিছু জানেন যেটা আমরা জানি না। ইসলাম সম্বন্ধে আমাদের কিন্তু জ্ঞান সীমিত। কওমি মাদ্রাসা কাম কাজ কি আমার তো জানার কথা না। তারপরে কোথায় হাত বাঁধে আহলে হাদিস, এগুলো আমার জানার কথা না। ওনারাই আমাদের শিখে দিয়েছে এইভাবে ধরবেন, এইভাবে দেখবেন। তো এগুলি ওনাদের জিনিস আমাদের কাজে লাগছে। অনেক সময় ইন্টারোগেশনে পারতেছি না। দেখেন, একটা চোরকে মারা যায়, একটা সন্ত্রাসীকে পিটানো যায়, ধর্মীয় নেতাকে না জানে তো পিটানো যায় না, না জানার পরে। তো ওনাদের আমাদের সাহায্য লাগতো ইন্টারোগেশনের জন্য। লোকটাকে যখন ওই ধর্মীয় নেতা জিজ্ঞেস করেন তোমার পণ্ডিতকে, তোমার ওস্তাদকে, তখন বুঝা ফেলে আর কোথায় যেগুলো লোকেরা, হ্যাঁ লোক ঠিক আছে না, বেদাল আছে, কোন মাদ্রাসায় পড়াশোনা করছো, টিচারটাকে, তোমার এইকে, তখন কিন্তু সে বুঝতে পারে যে কোন লাইনের লোক, যেটা আমাদের পক্ষে সম্ভব না। এইটাকে আমরা এটা নিয়ে এই ধরনের অপরাধ ছিল। আর মূলত 1/11-এর পরে আমাকে বলে তার সাথে কাজ করতে। মানে ডিরেক্ট হ্যাঁ, আপনার direct, সাথে হ্যাঁ। ডিরেক্ট। একটা জিনিস বোঝার চেষ্টা করেন, আমি জন্ম থেকে অর্থাৎ আর্মিতে ঢোকার পরের থেকেই আমি অ্যান্টি ইন্ডিয়ান।
এটা আমার শক্তি যোগায়, সাহস যোগায়, চিন্তা করতে সুবিধা হয়। আমি মনে করি শত্রু আমার বন্ধু। আমি যেভাবে প্যালেস্টাইনে মুসলমানদের জন্য দোয়া করি, সেভাবে কাশ্মীরে মুসলমানদের জন্য দোয়া করি। মুসলমান মানে বিদ্রোহী, সাহসী, স্বাধীনতাকামীদের জন্য দোয়া করি। একইভাবে আমার বাংলাদেশের রোহিঙ্গাদের আমি একই স্পিডে দেখি। আর যে বলে শত্রু আমার বন্ধু, সেই ক্ষেত্রে আমি তখন সেভেন সিস্টার যারা স্বাধীনতাকামী, সত্যিকার নিপীড়িত নির্যাতিত, এরা আগে স্বাধীন ছিল, জোর করে ভারত ঢকল করছে, উন্নয়নে তারা রাখে নাই। সিকিম, হায়দ্রাবাদ বা হ্যাঁ, ওইসবের মতো। সিকিম হায়দ্রাবাদ আছে, আমাদের নাগাল্যান্ড, মণিপুরি, আসাম, মিজোরাম, এদের প্রতি আমার সহানুভূতি থাকে, একটা পজিটিভ। মনে করেন একটা লোক আপনি জানেন একটা সন্দেহভাজন অ্যারেস্ট করতে পারেন, আমি তখন করি না, আমি জানি না, দেখি না, সোজা কথা। আমি একটা স্কোপ দিই, যেহেতু আমি মনে করি আমার শত্রু ও আমার শত্রু না, এই দর্শনটা কাজ করে। এখন ভারত জানে 111 পরে যে আমি ওদের সাথে যোগাযোগ আছে আমার, হ্যাঁ আমার সাথে যোগাযোগ থাকতো, একে ব্যবহার করলে কাজে হবে। আমি এই জায়গায় সরাসরি না, বেইমানি আমি করতে পারবো না। তুমি আমাকে আমার সিনিয়র বলছে, অনেকেই বলছে, আমি রাজি হই নাই। এটা ছিল চরম ক্ষোভ। এটাই ওখান ছিল থেকেই হচ্ছে আপনার চরম বিরুদ্ধে ক্ষোভ। যেই তারপরে মনে করে নির্বাচনের পরে আমি ওকে পোস্টিং করে দেওয়া হইলো, অনেক চেষ্টা করছে তারা, প্রলোভনে ফেলাইয়া, বেকায়দায় ফেলাইয়া, বাট আমার আল্লাহ রহমতে আমার ওই টাকা পয়সা নারী এদিকে আমার কোনো ইয়া নাই। তখন আমি যখন চলে আসি ময়মনসিংহ, একটা ইনসিডেন্ট ঘটলো, বিডিআর ম্যাসাকারটা, এটা আপন নিতে পারি নাই। প্রচন্ড ক্ষোভ আমার সিনিয়রদের প্রতি, আওয়ামী লীগের প্রতি। এরপরে দেখেন খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে বের করে দেওয়া, এগুলো নিয়ে অনেক উচ্চবাক্য হয়েছে। মানে এগুলো তো কাগজ কলমে আনা যায় না। কাগজ কলম কি আনা হয়? এই বেটা রোহিঙ্গার সাথে যোগাযোগ ছিল, এই বেটা নাগাদের সাথে কথা বলতো, মনিবের কথা বলতো, এগুলি আনছে কাগজ কলমে। আর মাইন্ড ভিতরে হলো কিন্তু ওগুলি। তুই খালেদা জিয়ার নিয়ে কথা বলিস, আপনার কতটা অনৈতিক হইলে আপনি একটা স্বাধীনতার ঘোষণা, যেটা আপনার বাবা দেওয়ার কথা, মানে হাসিনা কথা বলতেছি, হুম, হুম, সে তো পলাইয়া গেছে হুম। অস্ত্রের মুখে জনগণকে ফালাইয়া, এই ভদ্রলোক দিছে, তাকে আপনি তার পরিবারকে বাই করে দিলেন। সে প্রধানমন্ত্রী ছিল, স্বাধীনতা ঘোষক ছিল, ক্যান্টনমেন্টে উঠিয়ে দিলেন, পরে আবার এটা নিয়ে ভিডিও করলেন পর্ণ ম্যাগাজিন মত দিয়া। কোন মানসিকতার আপনার? বিডিআর 57 জন অফিসার মানলেন, আর আমাদের অথর্ব জেনারেলরা গুন গায়া ঠিক করছে নেত্রী, এদের যে কি করা উচিত, তো ক্ষমতা নাইনি, নাহলে এর দেখাইতাম। তোরা কি করে বললি ঠিক আছে হাসিনা অশিক্ষিত নারী, যার কোন জ্ঞান ভূমিকা নাই? মানে আপনি যদি পড়েন আমার ফাঁসি দাও বইটা, তাহলে আর আপনার নেত্রী সম্বন্ধে আর কোনো রকম, এর নেত্রী কেন হবে? দেশ তো শেখ মুজিব শাসন করেন নাই, কি অবদান তার আমি বুঝে বুঝে বলেন তো। আগরতলা মামলা বলছেন তখন মিথ্যা, এখন বলেন সত্য, তাহলে কি হলো আপনার কথা? আপনি কি করছেন? যুদ্ধ করছেন না ঘোষণা দিয়েছেন? তাও তো দেন নাই। কি কারণে যুদ্ধ করছেন? তাহলে আপনি কারণটা পরিবর্তন করছেন, একটা পরে কিছুই তো করতে পারেন নাই। হয়তো 7ই মার্চের ভাষণটাকেই মানে সবচেয়ে বেশি হাতে মাঝে ভাষণ তো সে লেখে নাই, আর বলে যে সে পড়ছে, যেহেতু তার গলা ইয়া ছিল। আমি গোলাম সাহেবের কথা বলছি, হুম, হুম। তো আপনি কেন 71 করলেন? কেন করবো বলো আমারে? পাকিস্তান তো আমাদের, এই জনসংখ্যার দিক থেকে আমরা কয়েক গুণ বেশি, অল্প বেশি না, 4-5 গুণ হয়তো যারা বেশি, অর্থাৎ পাঞ্জাবিরা মানে 2 কোটির মতো এরকম কিছু, আমরা 7.5 কোটি, বেলুচ 1 কোটি এরকম। তো এদের সাথে আমরা কেন ইয়ে করবো? পাকিস্তান আমাদের, ওরা আন্দোলন করবে। ইভেন একটা সিং দেখলাম আমি, আপনার ভাসানে বলতেছিল যে 12 কোটি পাকিস্তানি প্রস্তাব করলে আইব খান ভেসে যাবে। 12 কোটি, বা দ্যাট মিনস পশ্চিম পাকিস্তানের লোকেরাও তো নির্যাতিত, বেলুচ, পাঠান, পাঞ্জাব। কে শাসক করছে? আর্মি। আমাদের মানে নিপীড়নটা আর্মি, পাকিস্তানের বিরুদ্ধে না, দ্যাট ইজ আর্মি শাসক আইব খান, তাই না? তো এইটা আসলে ইন্ডিয়া আমাদের খাওয়াইছে, আমাদের ছাত্র নেতারা তাই খাইছে, এবং এই বিব্রতকর অবস্থা ফেলছে আমাদের। এখন আমরা সার্বভৌমত্ব নিয়ে না বিপদে।
স্যার সংক্ষেপে যে আপনি যখন গুম ছিলেন, আহ, অল্প করে হলেও আপনার সেই মানে ওই সময় কি ধরনের পরিস্থিতির শিকার হতে হয়েছে, জিজ্ঞাসাবাদ কি ধরনের কথাবার্তা মানে তাদের সাথে আপনার হয়েছে, প্লাস কোথায় ছিলেন? গুম জিনিসটা বোঝার চেষ্টা করেন জি। যে আমি আমার পরিবার সম্বন্ধে কিছু জানি না, কোথায় আছে কি অবস্থা আমি জানি না, পরিবার আমার সম্বন্ধে জানে না। তো এখন মনে করেন আমি কালকে একটা জায়গায় কথা বলতেছিলাম যে আমার বাচ্চা ভর্তি হয়েছে আমাদের গোলাম আজম সাহেবের ছেলে ব্রিগেডিয়ার আজমি, আমার পরিচিত, আমার পরিবার ভাই আমার বাচ্চাদের কোথায় ভর্তি, উনি বাচ্চা ভর্তি করে দিলেন ইসলামী ব্যাংক স্কুল ছিল ওই 10 নম্বর গোল চক্করে, যেটা শস্য এটা আমার 10 নম্বরে, উনি বলে এখানে ভর্তি করুন। আমার একটা রিজার্ভেশন ছিল ইংলিশ মিডিয়াম ভর্তি হবে না, তো বাধ্য হয়ে করা হয়েছে, ভর্তি হয়েছে। এখন কথা হলো বাচ্চারা পিতা সম্বন্ধে কি লিখবে, জীবিত না মৃত, বলেন তো আপনি আমারে। জানে না তো। সময় বিড়ম্বনার মধ্যে ফ্যামিলি গেছে। আমার মা মনে করতেছিলেন পরম্বার যে আমি মারা গেছি। এই রিউমারগুলি ছড়াইছে জিয়াউল হাসান এক আপন আত্মীয়, যে আমাকে পাগল বানায় ফেলা হয়েছে, আমাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছে, আমাকে মেরে ফেলা হয়েছে। গুমটা হয় এমনভাবে যাতে কেউ না জানে, না দেখে। আমাকে প্ল্যান করাই হয়েছিল মারার জন্য, কিন্তু ধরার সময় ভেদা লেগে গেছে। ধরার সময় আমার কাছে রিভলভার ছিল, হ্যান্ডস আপ করাইছিলাম, পরে ফাইনালে টিকতে পারে নাই। ওই এলাকা জানাজানি হওয়ার সময় আমাকে গ্রেপ্তার করার, গুম করার পাশাপাশি আরেকটা ছেলেকে করছে কেয়ারটেকার, এটা প্ল্যানিংয়ে ছিল না। তো কেয়ারটেকারের পথে ছেড়ে দিচ্ছে, সে এসে হাউ মাউ কাউ লাগে একটা মানে সেম ক্রিয়েট হয়েছে। আর আমার রিভলভারটা নিচে পড়ে গেছিল, পিছনে লাথি মারলে আমি অজ্ঞান হয়ে যাই কয়েক সেকেন্ডের জন্য। ও রিভলভারটা সিজার লিস্টে এসে গেছে, এত ডকুমেন্টের মধ্যে আর মারা সম্ভব না। তারপরে তো চেষ্টা করে নাই, চেষ্টা ছিল যে আমরা কনভিন্স ফ্যামিলি যে মারা গেছে, তো ফ্যামিলি কনভিন্স হয় না, না জীবিত আছে, বন্ধুরা ছিল বিভিন্ন জায়গায়। আর আলটিমেটলি হয় কি ওখানে যে আপনার কি খাওয়া দাওয়া এটা কোনো ফ্যাক্টর না। কিন্তু কি এই ক্ষেত্রে কি একজন সাধারণ যে কোনো ভিকটিমকে উঠায় নেওয়া আর হচ্ছে একজন আর্মি পার্সনের ক্ষেত্রে কি ওটা পার্থক্য করা হয়? পার্থক্য করা হয় না, যে যারা হলেন ডিউটি করে তাদেরকে বলা হয় না কি সাধারণ কি অসাধারণ, তারপরও ভাষায় কথাবার্তা বুঝে ফেলে। ওই ডিউটিগুলি কিন্তু সামরিক লোকরা করে না, বেসামরিক লোক আনে কিছু দালাল শ্রেণীর লোক কন্ট্রাক্ট বেসিসে। তা আমি ওদেরকে জিজ্ঞেস করতাম বিডিআর ঘটনায় বিডিআর মারছে কে, তো ছেলে বলে হাসিনা। আচ্ছা, তারা মোটিভেটেডও ছিল না, টাকার জাস্ট হচ্ছে বিনিময়ে। টাকার বিনিময়ে কাজ মানে করছে। দায়িত্ব পালন করতেছে, বোঝা যাচ্ছে যারা এই কাজগুলি করতে দায়িত্ব পালন করতেছে, সিনসিয়ারলি কাজ করতো না। খাওয়া দাওয়া হ্যান্ডেলিং গুলি খুব খারাপ, নিম্নমানের ভাই। এটা আসলে অফিসারের জন্য চলে না, লজ্জা কারো পায়। কারো ক্ষেত্রে কি কোনো টর্চারের কোনো হ্যাঁ, ব্যাপার স্যাপার প্রতিদিন ছিল? যে টর্চার হইতেছে, মেন্টাল, নতুন লোক আনতে ফিজিক্যাল বোথ? মেন্টাল না ফিজিক্যাল টর্চার প্রতিদিন কারো না কারো করা হচ্ছে। এর মানে সে যেই বাইরেও পজিশনেরই এর হোক। বাইরেও ওইখানকার যারা ডিউটি করে নিম্ন শ্রেণীর যারা দু একজন তো কমান্ডার থাকেন, সার্জেন্ট টার্জেন্ট, তারা এই আর্থিক বেনিফিট নেওয়ার জন্য এসে আবার এখানে টর্চার করতো, ইন্ডিভিজুয়াল টর্চার করতো, যেগুলি জানতো না কর্তৃপক্ষ। আমার যেটা মনে হয় যে আমার মেয়ে থেকে নেওয়া হয়েছে 50,000 টাকা। জি, তাই আপনার বইয়ে দেখছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো কোন পর্যায়ে গেলে এটা হয়? মানুষ জামানত থেকে দিয়েছে 6 লাখ টাকা, এগুলি তো এখনো হিসাব ধরা হয় নাই। আপনাকে পরিষ্কার করে বলি, এই যখন মামলাগুলি শুরু হয় সেনাবাহিনী থেকে সাড়া পাওয়া যায় নাই, তখন বাধ্য হইয়া এই আয়নাঘরের দায়িত্বে কারা ছিলেন, আর্মি স্যার তো সবার আগে, ব্রিগেডিয়ার আর্মি সবার আগে, ওনার থেকে শুরু করে শেষ 5 তারিখ পর্যন্ত কারা ছিলেন দায়িত্বে, তাদেরকে অপরাধী বানানো হয়েছে। বাট ব্যক্তি আমি চাইবো আমাকে কে ধরছে, কে মারছে, সেই কাজ কিন্তু এখনো শুরু হয় নাই। ইনশাল্লাহ হবে, আমরা এটা নিয়ে কাজ করব। তো কথা হলো সভ্য দেশে পাকিস্তানকে, ভাই সভ্য দেশে চল, পাকিস্তানকে গুম করছে বলেন তো? পাকিস্তানে তারা গুম করে নাই। শেখ মুজিবুর রহমান যত অপবাদী দেওয়া হোক পাকিস্তান পাতা মারে নাই, চর্চা করে নাই, প্রতি মাসে ভাতা দিছে। আর আপনি আমাকে স্বাধীন দেশে সেই কাজ করতেছেন যার আপনার কোনো অবদানই নাই 71-এ। আমি 71-টা মানতে রাজি না তো, বলি হয়ে গেছে, ঠিক আছে, রক্ত দিয়েছে আমার ভাইয়েরা। আরে 71-এ তো মারামারি করবে পাকিস্তানিরা বাঁচার জন্য আমগো থেকে। আমাদের নেতারা ভুল করছে, রাজধানী ঢাকা হওয়ার কথা, রাজধানী কেন পশ্চিম পাকিস্তানে হবে? জনসংখ্যা আমাদের বেশি, আমার বলেন তো আপনি, দোষ তো রাজনীতিবিদদের।
কে বলছিল যুদ্ধ করতে আপনারে? ছাত্র নেতা? তারা কে? তাহলে যে অত্যাচারের যে ব্যাপারটা, এটা কি জাস্ট একটা ন্যারেটিভ হিসেবে সম্পূর্ণ মিথ্যা। আপনি 1 লাখ লোক খুঁজে পাবেন না মারা গেছে, সব মিলিয়ে বিহারি পাঠান যা আছে সব মিলিয়ে 1 লাখ পাবেন না। আমি একটা কথা বলি, কাপ্তাইতে জলবিদ্যুৎ রেস্ট হাউস আছে কাপ্তাইতে, ওখানে পাকিস্তানের 2জন ক্যাপ্টেন তাদের পরিবার নিয়ে হানিমুনে বেড়াতে গেছিল। এই 4 জনকে বাস দিয়ে পিটাই মারা হয়েছে প্রকাশ্যে। 700 পাঠানকে প্রকাশ্যে মারা হয়েছে বসায় রেখে। ওখানে তাহলে বলে এই ঘৃণাটা কই থেকে মানে জেনারেট করা হইতো? ভারত সৃষ্টি করতে ছাত্রদের দিয়ে বিহারি মারো, যাতে একটা দেশের মধ্যে অশান্ত সৃষ্টি হয়। এখন করতেছে না সীমান্তে আগুন লাগাইতে না, এগুলো করে না কেন? যাতে আমাদের ধর্মীয় নেতারা কাউন্টার করে রাম মন্দির টান্দির নিয়ে। ওই সময় তাই পাকিস্তান সেটা করছে, 26-এ মারছে। এখনো সেই জিনিসগুলি চলতেছে, ন্যারেটিভগুলি। এই হাসিনা আওয়ামী লীগের নগ্ন ন্যারেটিভ। আমাদের ধর্মীয় নেতারা বেশ কেয়ারফুল, আমি মনে করি। ঠিক আছে, তো দেশের যে আইন শৃঙ্খলা বাহিনীর উপর গত আওয়ামী লীগ আমলে অনেক গুম এবং বিচার বহির্ভূত যে বিষয় নিয়ে আমরা আলাপ করতেছি, যে হত্যাকাণ্ডের অনেক অভিযুক্ত আছে, এবং এটা নিয়ে গত ইন্টারিমের সময় হচ্ছে যে গুম কমিশন গঠন করা হয়। তো সেখানে একজন সদস্য নাবিলা ইদ্রিস উনি অভিযোগ করছেন যে তারা যখন তদন্ত করছেন তখন সেনাবাহিনীর পক্ষ থেকে তেমন একটা সহযোগিতা করা হয় না। তো সেনাবাহিনীর যারা এই ধরনের অন্যায়ের সাথে জড়িত ছিল তাদের বিচারের ব্যাপারে এই সেনাবাহিনীর কি মানে আন্তরিকতা আছে কিনা যে তাদের বিচার হওয়া উচিত, ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ডের জন্য পুনরাবৃত্তি না হয়, সেই ব্যাপারে আসলে সেনাবাহিনী কি কি পদক্ষেপ নিতে পারে? সেনাবাহিনী অনেক কিছু করার আছে। সেনাবাহিনী দেখেন, একটা বিপ্লবের পরে সেনাপ্রধান থাকে না। হুম, বিপ্লবের পর কোনো পুরো সচিব সিস্টেম থাকে, ভেঙে যায়। কোনো সচিব থাকে না। মানে সবাই তো করাপশনে জড়িত। কেউ কি বলছিল সে হাসিনাকে এগুলো করেন না? তাহলে কেন থাকবে? এখন তো দণ্ড দিচ্ছে আদালত। সেদিনকে পুলিশে বলতে স্যার আমি তো গুলি করি নাই, অস্ত্র আমার যা দিয়েছে অনুষ্ঠানে সব ফেরত দিয়েছে। এক পুলিশ বল তুমি তো বাধা দাও নাই তোমার সহযোগীকে। একই অপরাধ সবাই। আসলে এটা সত্য, এটা সবাই মুনাফা নিছে। অল জেনারেল, 3 বাহিনী প্রধান, অল সচিব, পুলিশ সবাই। এখন ক্ষতিগ্রস্ত কারা হইতেছে? ফিল্ড লেভেলের। লজ্জা, এদের সবগুলির বের করে দেওয়া উচিত ছিল। পুরো সিস্টেম আপ ডাউন। আপনি দেখেন কত ফাঁসি হয়েছে ইরানে। এরা সবাই সহযোগী এই আওয়ামী লীগের সাথে। এটাকে অখণ্ড ভারত করার জন্য সহযোগী। বা আর সিরিয়াতে কিছুদিন পরে হইলে হুম, হুম। হাসিনা কি করতো? এদের দিয়ে বললো যে জনগণ তো চাচ্ছে আমি নাকি রানী হব। যেভাবে হাসিনা বলে, হ্যাঁ 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 ম্যাডাম ভালো জিনিস, আমরা শেখ বংশ বানাই। ঠিক আছে, দেখেন শেখ বংশ শুরু হয়ে দিত। ইউকের মতো অবস্থা পরিস্থিতি। আলটিমেটলি শেখ বংশই চলতেছিল। এই সেনাবাহিনী, পুলিশ, আর্মি যা দেখতেছেন সবাই চিন্তা করতো একটাই আর্মি, কোন অন্য মত থাকবে না, অন্য মত অন্য ধারণা থাকবে না। মানে আওয়ামী ধারণাই হলো গিয়া রাষ্ট্রের ধারণা। মানে ওই তো ওয়ান পার্টি স্টেট করে ফেলা একদম। এই জন্য আবু সাইদদের কাছে আমি চিরকৃতজ্ঞ, বিপ্লবীদের কাছে। তাদের না হলে আমরা স্বাধীনতা পাইতাম না। মিথ্যা ন্যারেটিভে বলতো, এখন তো বলতে পারতেছে তুমি দেখা আমারে 30 লাখ লোক গুণে দেখা, তুই 10 লাখ দেখা, 5 লাখ দেখা, 1 লাখ দেখা, কয়জন পেনশন নেয় ক্ষতিগ্রস্ত শহীদের? মনে হয় 5,000 আর 5,500। এটাই বাস্তবতা। কিন্তু আপনি তো বলছেন যে এই 24-এর গণঅভ্যুত্থান যেটা বা সেটাকে অসম্পূর্ণ বিপ্লব বলছেন। So, অসম্পূর্ণ সেই ক্ষেত্রে বিপ্লব। আপনার কি মনে হয় যে কেন এটাকে সম্পূর্ণ বিপ্লব হয় নাই? দেখেন হ্যাঁ, সেটা আলী কিভাবে রিয়াদ হতে সাহেব, পারে? আগে বলছি আলী রিয়াদ এটা ইউনুস হুম, হুম। প্রাচ্যের চিন্তা চেতনা নিয়ে এসে বাংলাদেশে চাপাই দিলে তো হবে না। উচিত ছিল এই ছাত্রদের নেওয়া, কিছু ছাত্র প্রতি ইউনিভার্সিটি থেকে, আইনজীবী, এর অপরাধ কোথায় জানে, সমস্যা কোথায় আইনজীবীরা ভালো জানে, আর সাংবাদিক, এদের সাথে বসে সংবিধানটা বানানো। এমন কঠিন জিনিস না, এটা খলি করে তো না, হাদিস অনুযায়ী বাদ দেবো, এটা বাদ দেবো, এটা বাদ দেবো না। আমার দেশের জন্য কি দরকার, আমার দেশের জনগণের জন্য কি দরকার, সামর্থ্য কি আছে, এবং আমরা সংবিধান বানাবো। বানাইয়া প্রতিটা জেলায় জেলায় স্টেডিয়ামে দেয় জনগণের সাথে কথা বলতেন। তারপরে গণভোটে পাশ করাইয়া এখন বিচার দিবে, এখন আইনজীবী ওই রাজনীতির বিরুদ্ধে ডাকতেন, আসেন এর আন্ডারে নির্বাচন করেন। শেষ। এত ঝামেলা করতে গেছেন কেন? ওই মাঝখান দিয়ে কত খাবার দাবার খাইতেন, কোটি কোটি টাকা, দুঃখজনক, জনগণের পয়সা দিয়া। এখন এরা সংবিধান মানে না। এখানে দোষ সব রাজনৈতিক দলের আছে। এই জন্য বলে অসম্ভব বিপ্লব। এই বিপ্লব সমাপ্ত হবেই, আসবে বিপ্লব, এটা কি আবার আসবে, 24-এর আসবে। মতো কোন একটা এটা পরিস্থিতি? হ্যাঁ অবশ্যই পরিবর্তন হইতেই হবে, এটা নিয়ম।
এটাই এটাই প্রকৃতির নিয়ম। যত আপনি তো ভদ্র হন নাই, আপনি তো ভদ্র হন নাই, সিগনেচার করছেন একটা, বলেন একটা, এটা হয় নাকি? কি করে সম্ভব? ঠিক ঠিক এই জায়গায় একটা প্রশ্ন আছে যে ইন্টারিমের সময় তারা প্রায় 133টার মতো অধ্যাদেশ মানে জারি করার জন্য উপস্থাপন করছিল। সেখান থেকে বিএনপি সরকার আসার পরে 20টার মতো তারা হচ্ছে যে সংসদে উপস্থাপন করেনি। যে কারণে সেগুলো আইন হিসেবে বাস্তবায়িত হয়নি। তো সেখানে ২ টা ছিল হচ্ছে যে গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশ এবং মানবাধিকার কমিশন শক্তিশালীকরণ অধ্যাদেশ। এবং সরকারের পক্ষ থেকে এই যুক্তির বদলে অজুহাত বলা যায়, দেওয়া হচ্ছে যে কাউকে যদি জাতীয় নিরাপত্তার স্বার্থে আটক করা হয় সেটাকে গুম বলা যাবে না। এবং তারা এটাও বলতেছে যে কারো বিরুদ্ধে যদি সরকারি কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করতে হয় তাহলে সরকারের অনুমতি নিতে হবে। তো এই একজন, আপনি নিজেই তো একজন দেখেন, গুমের ভিকটিম, বোঝেন, তো আপনার আলাদা বিশ্লেষণটা কেমন? হিসাবে কোনো কথা আমলে নেবেন না। তার কথা হলো গেলে ভারতের ন্যারেটিভ, দিল্লির কথা। এই জন্য তো বিপ্লবটা হয়েছে। আপনি যত বড় নিরাপত্তা বিষয় হোক, আইনটা কঠিন, আইনটা বানান যে 24 ঘন্টা না 48 ঘন্টা করবে বাংলাদেশের জন্য। এই লোকগুলো মিথ্যা কথা বেশি বলে, বাঙালিরা মিথ্যা কথা বেশি বলে। ঠিক আছে, 48 ঘন্টা করেন, 72 ঘন্টা করেন, বাট আপনার পরিবারকে না জানিয়ে রাখতে পারবেন না, বেসিক জিনিস। তো উনি কোনটা গুম বোঝেন, উনি বোঝেন। উনি গুম হইয়া যখন উনি শক্ত না অবস্থা নেই, কারণ আপন লোক, ওনার কাছে হয়তো ভালো থাকতে পারে, ওনার ব্যক্তিগত জিনিস। বাট উনি এসব কথা বলে বিএনপিকে বিতর্কিত করতেছেন। বিএনপি শহীদ জিয়ার বিএনপি, তারা জিয়ার বিএনপি, খালেদা জিয়ার বিএনপি। উনি এই বিএনপিকে এই ধরনের কথাগুলো বিরক্তি মানে বিতর্কিত কইরা জনগণের মধ্যে হতাশা সৃষ্টি করতেছেন পরিষ্কার। হি হ্যাজ নো রাইট টু টক অন গুম। গুম কি কষ্ট উনি জানেন, উনি ভুলে গেছেন। উনি গুম হওয়ার পরে উনি হয়তো সব কিছু পাইছেন, তাই হয়তো ভুলে গেছেন, গায়ে লাগতেছে না। আর ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে তো সামগ্রিক একটা চিত্রকে না, ব্যক্তিগত, জাজ করা ওনার ব্যক্তিগত অবস্থা ভিন্ন হইতে পারে। সত্যিকারের ব্যক্তি হয়নি। আরে ভাই, এখন মনে করেন আমাকে কিন্তু সেনাবাহিনী থেকে অনুরোধ করা হয়েছে অনেকবার। আমি কিছু জিনিস পারা যাবে না, করা যাবে। আমি যে কষ্টগুলি দেখছি, আমি তো বুঝতেছিলাম এই লোকটা মারা যাচ্ছে বা মারা যাবে। আই কুড ফিল পাশের রুমে থেকে। একটা সেনাবাহিনী তুমি এই পর্যায়ে দাও কিভাবে? সুতরাং মারা যাবে না। আরো অনেক কিছু আছে যেগুলি তোমার করা উচিত হয় নাই। তুমি তো জানো আমি একটা কর্নেল, 3টা রাষ্ট্রীয় খেতে পাওয়া, বীর প্রতীক, বিপিএম, রাইফেল পদক। তুমি আমার এতটুকু গামছা দিছো যেটা 10 জনে ব্যবহার করতো। আমি আমার লুঙ্গি দিয়ে মুখ মুছতাম, আমি আমার লুঙ্গি দিয়ে আমি মাথা মুছতাম। কোন পর্যায়ে তুমি আমাকে নিছো? তোমার দায়িত্বে ছিলা, কিসের আবার মাপ চাও? কোনো মাপ নাই। তো তোমাদের ঠিক মতো পানিশমেন্ট দিতে হবে, আগামী যেন এই ধরনের জিনিস সৃষ্টি না হয়। সেনাবাহিনী যেটা বললেন, ওনারা বলতে যাচ্ছেন যে সেনাবাহিনীর অফিসার না, ডিজিএফআইতে ছিল পেছনে, র্যাবে, এই দায়িত্ব আমার না। এটা বলে দায় এড়ানো যাবে না। আপনি অ্যালাউ করছেন লোকদেরকে পলায় যাইতে, হয়তো 26 জনের বাইরে সকল গোয়েন্দা জেনারেলগুলি দেখেন আমার দেশে ছিল। সেনাপ্রধান যে বুঝতেন, জানতেন না উনি মনিরুল এত খারাপ, জেনারেল আকবর এত খারাপ। আমি পুলিশের মনিরুলের কথা বলতেছি, তো ওনার হাতে ছিলেন, উনি ছেড়ে দিলেন কেন? সুতরাং সবাইকে পেমেন্ট পাইতে হয় ভাই। এই পৃথিবী এমন করে বানানো আল্লাহর, মহান আল্লাহর, আপনাকে দুনিয়াতেই আপনাকে সাইজ করে দিবে, নিয়ে আসবে। তাহলে মনে করেন মৃত্যুদণ্ড হলেও অনেক মানুষ মারছে, এক একজনের দণ্ড এক একজনের লেভেল একরকম, এক একজনের এক এক পর্যায়ে পড়ে। তবে সেনাবাহিনী থেকে এগুলি আশা করা উচিত যায় না। আমরা জনগণের, আপনি জেনে শুনে পড়াশোনা করে কেউ আমলি করতে পারে না। পড়াশোনা বুঝে কেউ আমলি করতে পারে না। কেন আমলি করছেন? যে আমি বারবার চিল্লাই, আমরা 7.5 কোটি এক জাতি, ওরা 4 জাতি মিলে হলো 5.5 কোটি। পাকিস্তান যাই করুক, বাঙালি ক্ষমতায় থাকবে, বুঝলেন? কিন্তু পাকিস্তান যে চক্করে খেলুক, নির্বাচন হইলেই বাঙালি ক্ষমতায় থাকবে, এর বাইরে কিছু নাই। ভুট্টু চাচ্ছিল বাঙালি ভাগ হয়ে যাক, নাহলে ভুট্টু কোনোদিন প্রেসিডেন্ট হতে পারবে না, প্রাইম মিনিস্টার হতে পারবে না। ওরা ভুট্টু আন্দোলন করুক গে। আর যে মূল কথা যদি আসেন, কেন এই জিনিসটা হইল, এটা হলো সেনাবাহিনী। কি সেনাবাহিনী? আমরা কিন্তু বাঙালি জাতি ছিলাম, ওই লক্ষণ সেনা জাতি, যোদ্ধা জাতি না। দ্বিতীয় মহাযুদ্ধে আমাদের আর্মি ছিল না, বাঙালি আর্মি লিমিটেড, ভেরি লিমিটেড। হয়ে পাকিস্তানে ছিল অনেক, আমাদের গুটি কয়েক অফিসার ছিল, অল্প কয়জন।
তো 47-এ ভাগার পরে আর বাঙালি আর্মি নাই। তো বাংলাদেশ বানাইলেন, পূর্ব পাকিস্তান বানাইলেন, এদের আর্মি নাই, বাঙালি আর্মি। তো পাঞ্জাবিরা এসে এখানে আইছে, ঠিকছে। আস্তে আস্তে আমরা বাঙালিতে আর্মিরা ট্রেনিং বাঙালিরা আর্মিতে আসছে। কেন আসে নাই? কারণ আর্মিতে 2 বেলায় রুটি খাওয়ায়। বাঙালি অভ্যস্ত না। বাঙালি তো রুটি খেয়ে অভ্যস্ত না, না। খাইয়া পরে কি কামে রুটি খাবে? তো টাইম নিছে। একবেলা ভাত দিলে মনে হয় একে ফজলুল হক একবেলা ভাত দিলে তো আস্তে আস্তে তারা আর্মিতে আসে, পুলিশ, বিডিআর পুলিশ এগুলিতে আসে। সমস্যা হচ্ছে রুটি আর ভাতে। এই রুটি ভাতে আজকে আমার শোষণটা হয়েছে। আমাদের যদি ওই সময় এত আর্মি থাকতো তাহলে তো স্বাধীন হওয়ার প্রশ্ন হতো না। পাকিস্তান আমরাই দাবড়াইতাম, দাবড়ানোর কথা কাগজ কলমে। পারেন এই রাজনীতিবিদদের জন্য? এই রাজনীতিবিদ কেন? দেখেন আপনি একে ফজলুল আর সরোয়ার্দী যেই গুণগত মানের রাজনীতিবিদ, তারপর ভ্যাকুয়াম খালি। ওই জায়গায় এসে শেখ মুজিবুর রহমান, যার মাথা বুদ্ধি জ্ঞান লেখাপড়া 0, বক্তৃতা দিলেই তো হবে না, মাথায় তো কিছু থাকতে হবে। ওনার যে 32তম বাড়ি ভাঙা হয়েছে, ওটা কি নিজে বানাইছেন? টাকার উৎস কোথায়? এটা নিয়ে গান গায় লোকজনে, 30,000 থেকে 60,000 বলা হয়। মুক্তিযোদ্ধা কারা দিয়ে মারাইছেন? রক্ষী বাহিনী দিয়ে। রক্ষী বাহিনী কারা? জেনারেল উবানের সদস্য যারা ট্রেনিং করছেন, যারা অখণ্ড ভারতে বিশ্বাসী, 71-এ যুদ্ধ করে নাই। এগুলো গাদ্দার জাতি। শেখ মুজিবুর রহমান একটা গাদ্দার, তা চিন্তা চেতনার মধ্যে গাদ্দারি সব। না হলে কি করে পারেন শহীদ জিয়ার বীরোত্তম খেতাব হাসিনা সাহস হয় উঠাই নেওয়ার জন্য? আপনি বলেন তো, আজকে যে এত বড় বড় বিএনপি ভালোবাসে, বিএনপির জন্য 17 বছর জীবন দিয়ে ফেলছে, কোন লোক প্রতিবাদ করছিল? কেউ করে নাই। খালেদা জিয়া ক্যান্টনমেন্টে বের করে দিয়েছে, কোন লোক প্রতিবাদ করছিল? বা ওই প্রতিবাদ জেলে গেছিল? নাই, কঠিন কিচ্ছু করে নাই, ঘুমাইছে। চুপ থাকি, সময় মতো লাভ দিয়ে পড়বো। শেখ মুজিবুর স্বাধীনতা ঘোষণা করছে, তা আমি ওই চোখ বান্ধা অবস্থায় বিশ্বাস করেন আল্লাহর কসম বলতেন না, করেন নাই। 22শে মার্চ 71 সালে আজকে জেনারেল মতিন অবসরে আছেন, উনি তখন ক্যাপ্টেন, কিশোরগঞ্জের বাড়ি। ওনাকে আমাদের প্রয়াত প্রেসিডেন্ট জিল্লুর রহমান, উনি এক এলাকার, একে অপরে চিনেন। তো উনি বলাতে উনি নিয়ে গেছেন 22শে মার্চ শেখ মুজিবুর বাসায় 32 নম্বরে। উনি বলতেছিলেন, নিয়ে যাওয়ার পরে উনি বলছেন, স্যার আমি তো আর্টিলারি অফিসার, আমার ইউনিট করাচি। উনি আর্টিলারি অফিসার, ইউনিট করাচি, বাংলাদেশে তো সব বেঙ্গল রেজিমেন্ট, আমি এখন কি করব স্যার, দেশের অবস্থা ভালো মনে হচ্ছে না। বলে, তুমি কারো কথা শুনবে না, সব ঠিক হয়ে যাবে, তুমি সরাসরি টিকিট কেটে কালকেই চলে যাও করাচি। 22শে মার্চ বললে 25 তারিখ 26শে মার্চে কি বললো? এর মধ্যে কি পরিবর্তন হইল? 7ই মার্চের গল্প বলেন, 7ই মার্চের ঘোষণা দিয়ে থাকলে 8ই মার্চ কেন বাংলাদেশ যুদ্ধ করতে দেয় নাই? 9ই মার্চে দেয় নাই কেন? বিগত তো ঘোষণা ছিল না তো। ওটা হলো যদি, একটা শব্দ আছে যদি, যদি শব্দটা অনেক বড়, ক্ষমতা না দেওয়া হয়। কথা হলো দুঃখজনক হলো কি, আমরা যা করছি, এখন আমাদের উচিত একটা ডিফেন্স প্যাক্ট। আমাদের উচিত একটা ডিফেন্স প্যাক্ট। কার সাথে? প্রথমত চায়নার সাথে। প্রথম যদি আমি পাকিস্তান বলি, এই সুশীল লাভ দিয়ে পড়বে। এই সুশীল হলো ভারতীয় বীজ, ডিএনএ। প্রথমত চায়নার সাথে, দ্বিতীয়ত পাকিস্তানের সাথে, তৃতীয়ত টার্কি, চতুর্থ ইরান, পঞ্চম হলো সৌদি আরব। ডিফেন্স প্যাক্ট, সবার জন্য সবাই। অর্থাৎ আমার যেমন ওদের যেমন নেটো আছে, আমাদের এরকম থাকতেই পারে। নেটোর চেয়ে শক্তিশালী হব আমরা। এখন ইরান বলতেছে মুসলিম বাহিনী, ইয়েস উই শুড জয়েন। ইন্ডিয়া একদম সোজা হয়ে যাবে। আপনি কোনো প্রশ্ন ইন্ডিয়া নিয়ে করেন নাই কিন্তু। হ্যাঁ, সুতরাং ইন্ডিয়া সোজা হয়ে যাবে। আমরা বাঙালি সাহসী জাতি, কোনো ভয় পাওয়ার কিছু নাই। তো আমরা তো সেনাবাহিনীর বিভিন্ন দিক নিয়ে আলাপ করতেছিলাম। তো সেনাবাহিনীর যে রাজনীতিতে প্রভাব, যেমন আমরা মিশরে দেখেছি, পাকিস্তান নিয়ে এত আলোচনা হচ্ছে, পাকিস্তানেও এটার কুপ্রভাব আমরা দেখেছি। তো সেনাবাহিনীর যে রাজনীতিতে প্রভাব, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি, যেমন গত নির্বাচনে খালিদ মহিউদ্দিনের একটা সাক্ষাৎকারে মামুনুল হক সাহেব বলেছেন, উনার যেই নির্বাচনী এলাকা, সেখানে সেনাবাহিনীর মাধ্যমে হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে।
এবং তিনি এটাও বলেছেন যে নির্বাচনের আগে নাকি তাকে বলা হয়েছিল যে বিএনপির সাথে জোট করে এই ইলেকশনটা করার জন্য। উনি মানা করেছেন, এইজন্য তার প্রতি নাকি সেনাবাহিনীর ক্ষোভ ছিল। তো এই যে প্রভাবটা সেনাবাহিনীর, এটাকে আসলে কিভাবে মানে মূল্যায়ন করা উচিত? এবার এই প্রভাবটা কখন হয়? যখন রাজনীতিবিদরা দুর্বল থাকে। রাজনীতিবিদরা দুর্বল থাকে। ১-১১ হয়েছে কেন? রাজনীতিবিদরা ঐক্যে আসতে পারে নাই। আমাদের বুঝে আসে না, দেশটা আমার, যেই দল করেন না কেন, নিজেরা মারামারি করব না, ট্যাগ দিব না, এইসব রাজনীতি বেরিয়ে আসতে হবে। এখন আপনি যদি আজকে বা কাল ৩ দিন আগে আমাকে এক ছেলে বিদেশ থেকে রিং দিছে যে, ভাই এই আমাদের জামাতে ইসলামের লোকরা, এনারা কথা বলতে পারেন না, বিদেশি অ্যাম্বাসেডাররা থাকেন, রাষ্ট্রদূত থাকেন, ওনারা পায়ের উপর পা তুলে এমনভাবে কথা বলেন, আমাদের লোকরা কথা বলতে পারে না। আমাকে ভাই, এটা তো ব্যক্তির না, আমাদের শফিক সাহেব বা যারা বেশ স্মার্ট, সমস্যা হচ্ছে তার পোশাকে। পায়জামা পরে তো পায়ের পা তোলা যায় না, বলেন আমারে। আপনি পায়জামা পরে পা তোলা যায়, প্যান্ট শার্ট পরে তোলা যায়, মাইন্ডসেট আপনি বোঝা যায়। এখন কঠিন কথা হাসতে হাসতে বলা যায়, বাট মানুষ এটা বোঝে না। মানুষ ওইরকম হাত নাড়ে কথা বলবেন, এবারে সংগ্রাম আমাকে এই আগের বাচ্চা কথা বলছে, কিন্তু এই কথাটা এইভাবে না বলে অন্যভাবে বলা যায়। আমাদের সমস্যা হচ্ছে কি দেখেন, আমাদের একটা নেতিবাচক ধারণা হয়ে গেছে আওয়ামী লীগের ১৫ বছরে ধর্মীয় নেতারা জঙ্গি, বোঝা গেছে, ধর্মীয় নেতারা জঙ্গি। এই যে মিথটা সরাইতে সময় লাগবে। আচ্ছা স্যার, তো ভারত বিষয়ে এবার যদি একটু আলাপ করি যে সম্প্রতি গাইবান্ধার যেই পলাশবাড়িতে রাম মূর্তি স্থাপন, এটাকে কেন্দ্র করে আমরা দেখতে পাই যে হিন্দু ধর্মাবলম্বীর একটা গ্রুপ বা অনেকেই তারা আন্দোলন করছে এবং আন্দোলনের ভাষা এত বেশি আক্রমণাত্মক। তারা মুসলিমদেরকে ঢালাওভাবে জঙ্গি বলছে। আবার তারা বলছে যে হিন্দুদের থেকে নাকি ৩০ লক্ষ কোটি টাকার জমি বেদখল করে করে ফেলা হয়েছে। আবার পাশাপাশি বলছে যে এইভাবে থ্রেট দিচ্ছে যে হিন্দুদের জন্য আলাদা প্রদেশ তারা বাংলাদেশটাকে এভাবে মানে চিন্তা ভাবনা করছে। তো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে যে বাংলাদেশে উগ্রপন্থীদের দমন করা উচিত এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা উচিত। তো এই যে হিন্দু সম্প্রদায়ের এই যে এই ধরনের আন্দোলন এবং এত আক্রমণাত্মক কথাবার্তা, এই ব্যাপারে আপনার মূল্যায়ন কি আসলে? দেখেন, এই সবগুলো লোকে ভারতের ন্যারেটিভ তথা আওয়ামী লীগের ন্যারেটিভ। এই দক্ষিণ এশিয়ায় ভারতে একমাত্র জঙ্গি রাষ্ট্র। আমরা বলতে পারবো না পাকিস্তানে যে দেখেন এক জাতি আরেক জাতিকে নির্যাতন করে, করে না, ভারতই করে। মুসলমানদের উপরে নির্মম নির্যাতন করে, তার ধর্মীয় উপাসনার প্রতি অবজ্ঞা, অবমাননা, সেম টু খ্রিস্টান, সেম টু মাইনরিটি গ্রুপস। আমার দেশে নাই। এখন আমার দেশে তার যে ন্যারেটিভ গত এত বছর ধরে সে শোষণ করে আইছে, এটা একেবারে ভাটা হয়ে গেছে, মানে ভাটায় পড়ে গেছে। এই জোগাড়টা তার ছিল, হঠাৎ করে ২৪শে বিপ্লবটা করাতে তার মাথায় কাজ করতেছে না। ভারতের অবস্থা চিন্তা করেন, আফগানিস্তান থেকে আমেরিকা চলে গেছে, লস কার বেশি হয়েছে? ভারতের। তার প্রজেক্ট ছিল, এর পরে মায়ের খাইলো কি আপনি দেখেন, এর পরে এলো গিয়ে আমাদের আফগানিস্তানের পরে আপনার এই যে জুলাই বিপ্লব হাসিনা তো একা না, আওয়ামী লীগ সহ। হ্যাঁ, বাংলাদেশের রিসোর্সের বাইরে চরম রিসোর্স সহ ছিল, পুরো পার্টি কলাপস করছে। তাদের সাথে নিরস্ত্র বাংলাদেশি যুবকদের সাথে, নিরস্ত্র। এই জায়গায় কি হয়েছে, সে কি করে নাই দেখেন, ৫৭ জন অফিসার মারা গেছে বিডিআরে, শাপলা চত্বরের মেসাকার, গুম খুন থেকে শুরু করে মানে কি করে নাই। সেইখান থেকে ব্যাক করে ফেরত চলে গেছে। এইভাবে ফেরত চলে গেলে ফিরে আসা সম্ভব না। ফিরে আসার জন্য তো ন্যারেটিভ বানাইতে হবে। আচ্ছা, ন্যারেটিভ আবল তাবল বলায়, এই বলায় সেই বলায়, বাংলাদেশের ভিতরে যদি ন্যারেটিভ করতে পারে তার জন্য প্লাস পয়েন্ট। এখন খালেদা জিয়া যখন চীনে যায়, তখন 63 ডিস্ট্রিক্টে বোমা ফোটানো হয়েছে জেএমবি। এই ফুটেজে সম্পূর্ণ এক্সপ্লোসিভ ভারতের। বুঝতে হবে, বাংলাদেশের সকল উন্নয়নে, সকল বাধাগ্রস্ত কাজে ভারত জড়িত সরাসরি। এখন গাইবান্ধায় মূর্তি বানাইতেছেন, ভাই আপনি বানান, মূর্তি তো মন্দিরের ভিতরে থাকবে, বাইরে কেন থাকবে? এটা তো অবমাননা জিনিস। আমি যদি জুতা নিয়ে যাই ওদিক দিয়া দেখাই মন্দিরের দিকে, অবমাননা হয় না? আমি ইচ্ছে করে করতেছি স্যান্ডেল, আমি কেন করব? তোমার সম্মানিত মূর্তি মন্দিরের ভিতরে রাখো। তা সারা তো উস্কানিমূলক কাজ করার জন্য এটা করছে। কে করছে?
যে ছেলে কথা হরিদাসটা কি নাম, সে মুসলমান ছিল মাঝখানে, পরে আবার হিন্দুতে ফেরত গেছে, হিন্দু থেকে মুসলমান হয়েছে এবং এসি ব্যবসা করতো, এসির রিপেয়ার করতো আমাদের গণভবনের সাথে। তারপরে প্রচুর টাকা পয়সা হয়, তখন আবার সে হিন্দু হয়ে যায়। র্যাব তাকে ধরছিল। আমি বোঝেন জিনিসটা কি, কত সুন্দর প্রিপেয়ার একটা রয়্যাল এজেন্ট। সে মুসলমান হয়েছে, অবশ্যই মুসলমান লোক নারী বিয়ে করতে মুসলমান। এরকম প্রচুর লোক আছে বাংলাদেশে, আমাদের এত বড় ফাইল যে হিন্দুরা মুসলমান বিয়ে করিয়া পাচার করে নিয়ে গেছে, বেশ্যাবারে বিক্রি করে দিচ্ছে। এটা কেন অবক্ষয়? আমাদের নারী এবং মায়ের সাথে বাচ্চার সম্পর্কটা বিরাট ফাকল, এই জায়গাটাকে কাভার আপ করতে হবে। বাচ্চা যদি মা যদি তার বাচ্চাকে কেয়ার না করে, কই যায়, বন্ধু না হয়, তাহলে সমস্যা। যে জিনিসটা বলতেছিলাম, ওরা সব কাজ কৌশলে করে। চাইতেছিল যে দেশের মধ্যে একটা অশান্তি সৃষ্টি হোক, আমরা মারামারি করব, ভাঙবো। মানে পায়ে পাড়া দিয়ে যেভাবে হোক একটা যুদ্ধ তাহলে বা কি হবে? ঝগড়া ভারত লাগবে। বলে আমার লোক মরে যাচ্ছে, হুম। ওরা প্রদেশ চাচ্ছে। তো ভারতে তো আমাদের দাবি আর 20 কোটি লোক, এরা তো এখানে 7 to 8% হিন্দু, আমাদের তো 20% মুসলিম। ভারতে। হুম। তো তাদের আমরাও দাবি করতে- জমি যাবে। আমি তো বলি 47-এ আমি জমি পাই নাই তো। 47-এ যেই পরিমাণ জনগণের জন্য জমি পাওয়ার কথা, সেই জমি তো আমি পাই নাই। পাই নাই। এই জমির অধিকাংশ করে পাকিস্তানে। আমাদের জন্য জমি হওয়ার কথা পশ্চিম বৃহত্তর বাংলা, অর্থাৎ বিহার, উড়িষ্যা, এই হুম, 7 সিটা সব আমাদের অনুগত রাইট হওয়ার কথা। কথা। দাবি করতেই পারি, আন্দামান সহ। হুম। এখন তারা আমাদেরকে চাপে রাখতেছে, যাতে অসুবিধা নেই। ভারত কিছু করতে গেলে দেখবেন তার এই সীমান্ত থাকবে না, ভৌগোলিক সীমান্ত পরিবর্তন হয়ে যাবে। হুম, হুম, হুম। এবং এই যে শুভেন্দু অধিকারী, উনি তো ক্ষমতায় আসছেন পশ্চিমবাংলায়। তো তিনি এইভাবে মানে যে ধরনের কথাবার্তা উনি বলেন যে বাংলাদেশ যেন গাজা থেকে শিক্ষা নেয়, এবং ভারত কি বাংলাদেশে আসলেই গাজার মতো আগ্রাসন চালাইতে পারবে নাকি আসলে ওয়েস্ট ব্যাংকের মতো শুভেন্দুরা শোষণ করার নিজেরা চেষ্টা হলো কমজোরি লোক, ভীতু লোক। ওই বললাম না, পশ্চিমবঙ্গের আমাদের যে এই সুভাষ বোস, তার অনুসারী তারা, তাদের ভিতর দিয়ে সে ওইভাবে মূল্যায়ন করে। সে তো টের পায়নি বাঙালি কি জিনিস, জুলাই বিপ্লবটা দেখে নাই, ভিডিওতে দেখলে বুঝতো এরা কি শক্তি। এবং কোনো ঝামেলা করলে বললাম না, তার সীমান্ত পরিবর্তন হয়ে যাবে। এমন আমাদের নদিয়া, মুর্শিদাবাদ, এগুলি তো আমাদের, মালদা মুসলমান অধ্যুষিত এলাকা আমাদের। সুতরাং আমরা এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, কিছুই করতে পারবে না। আমরা সংযমী হব, আমরা আইনের মাধ্যমে নিষ্পত্তি করব সবকিছু। আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, ওনার ব্যাপারে যদি আপনার মতামত জিজ্ঞেস করি, যে 5ই আগস্টে তো উনি গুলি করার নির্দেশ দিতে পারতেন, কিন্তু উনি সেটা না করে ছাত্র জনতার কাতারে চলে আসেন এবং এই জন্য অনেকে তাকে প্রশংসাও করে। কিন্তু তার সমালোচনা যারা করেন তারা বলেন যে উনি এটা করেছিলেন মূলত জাতিসংঘের থেকে স্যাংশন পাওয়ার একটা আশঙ্কা থেকে, যে সেটা না হয়ে যায়। তো কারণ আমরা দেখছি যে শুরুর দিকে কিন্তু তারা রাইফেল, ট্যাঙ্ক এটা নিয়ে কিন্তু যে ছাত্র জনতার বিরুদ্ধে ঠিকই মাঠে নামছিলেন, পরবর্তীতে শেষ মুহূর্তে এই ভয় থেকেই হয়তো বা সম্ভবত উনি গুলি চালানোর বা হচ্ছে শেখ হাসিনার অনুযায়ী হচ্ছে যে এই আদেশ পালন করেন নাই। তো এই আপনার মতামত কি ওনার ব্যাপারে? ভাই দেখেন, সভ্য দেশ নিয়ে আলোচনা করি, সেনাবাহিনী হলো দেশের, পুলিশও দেশের, এটা কোনো দলের না। এই মাইন্ডসেটটা পরিবর্তন করেন। এটা এই জিনিসটাই তো বোঝা, রাজতন্ত্র বানাই ফেলছে হাতে না। আমার সেনাবাহিনী নো, এটা দেশের সেনাবাহিনী। বিএনপির লোকও চাঁদা দেয়, ট্যাক্স দেয়, জামাতের লোকও ট্যাক্স দেয়, সাধারণ আমজনতা যারা রাজনীতি করে না তারাও ট্যাক্স দেয়, তাদের সেনাবাহিনী। আমি টাকা দিই তাদের বুলেট কেনার জন্য, এই বুলেট তো আমার গায়ে গুলি করার জন্য না, শত্রুর গায়ে গুলি করার জন্য। সেনাপ্রধানের কোনো অবদান নাই এই বিপ্লবে, এই গুলি করবো না। এটা হলো গিয়া যখন উনি আলোচনা করতেন সৈনিকদের সাথে, ওনারা বলছেন আমরা গুলি করতে রাজি না, তখন উনি বাধ্য হয়েছেন। উনি চিন্তা করছেন যদি আমি গুলি চালাইতে বলি, এর আগে তো চালাইছেন উনি, ড্রোন দিয়া অন্য কিছু অনেক অপকর্মে জড়িত। কারণ হাসিনাকে ভালোবাসেন, এরা হাসিনা জেনারেল, এই জন্য বললাম যে রাখা উচিত হয়নি আর্মিতে। এবং এই কারণ করছেন, বাধ্য হয়েছে, না হলে সেনাবাহিনীর মধ্যে গন্ডগোল লাগতো। গুলিটা বাঙালির বিদ্রোহী না জ্ঞানী ওদের গায়ে রাখতো, এ ভয় ছিল ওদের, তারা অন্যায় করতেছে। এবং তারপরে বলবো 2 তারিখ আমরা মিরপুর ডিএসিতে প্রথম জনগণের সাথে হাত মিলাই ফেলি ফরমালি। 3 তারিখ রাওয়াতে একই ব্যানার,
এই পোস্টার যেটা ছিল আমাদেরই পোস্টার, ওই কলমগুলো যে নিচে লেখা হয়, এক দফা এক যাবি, হাসিনা তুই এখন যাবি, নিচে লেখা হচ্ছে, কলমটা আমার নিজের, আমার মেয়ে দিয়েছিল, নিয়ে গেছিলাম, ওটা দিয়ে ওটা নিচে লেখা হচ্ছিল 3 তারিখ। আমার কথা হলো, ওয়াকারুজ্জামান সুন্দরভাবে দেশটাকে নিতে পারতেন আগে, বিপ্লবের অংশ সেনাবাহিনীও, কিন্তু এটাকে উনি কাজে লাগাতে পারেন নাই গোয়ার্তমির জন্য। উনি ডক্টর ইউনূসকে পছন্দ করতেন না, হ্যাঁ, হ্যাঁ, একদম এই বিষয়টা। এবং মনে কষ্ট নিয়ে উনি বলে ফেলছেন, অত উনি অতিরিক্ত সহজ সরল, এবং এটা তো অতিরিক্ত- সরাসরি বলছে যে বুকে পাথর চাপা দিয়ে অতিরিক্ত সহজ সরল বিধায় উনি বলে ফেলছেন, তাতে আমাদের অ্যানালিসিস সুবিধা হচ্ছে, বাট উনি যে ভুল করছেন। বিকজ ডক্টর ইউনূসকে যদি আপন করে নিতেন, এই জন্য ডক্টর ইউনূস ওনাকে আপন করতে পারেন নাই। উচিত ছিল দুজন যদি অনবোর্ড হইতেন বিপ্লবের, সেনাবাহিনী ভাবমূর্তিটা বাড়ত এবং উন্নয়নে অনেক ভূমিকা রাখতে পারতো, এত ভেজাল হইতো না। যাই হোক, যা হয়েছে, বিপ্লবী সরকার, এখন বর্তমান সরকার চালাক, এবং নানা প্রতিকূল ব্যবস্থা পড়লে হয়তো আবার এই বিপ্লব, জনগণ প্রত্যাশা পরিপূর্ণতা আসে নাই। স্বাধীন দেশের আসলে আমরা অভদ্র জাতি। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে একটু জিজ্ঞেস করতে চাই যে আপনি বলেছেন যে তারেক রহমান ভুল পথে যাবেন না, কিন্তু তার আশেপাশে দুষ্ট লোক আছে। তো এই কথাটা কি আমরা এটার মতো করে তুলনা করতে পারি না যে শেখ হাসিনা আসলে দেশের ভালো চান, কিন্তু তাকে ভুল বোঝানো হয়েছে? তো এই ব্যাপারটাকে এইভাবে দেখা উচিত নাকি উচিত? দেখেন, শেখ হাসিনার কথা ভিন্ন, সে দেশে ছিলেন, আর এই ভদ্রলোক 17 বছর বাইরে ছিলেন, অনেক কিছুই জানেন না। আর মূল যে জিনিস, মানুষ সৃষ্টির সেরা জীব, এই মনুষ্যত্ব জিনিসটা যদি সে বুঝতে না পারে, এই মনুষ্যত্ব এই জীবটা মানুষ, সে কখনো মিথ্যা কথা বলতে পারে না, মানুষের অকল্যাণ চায় না, অন্যের সম্পত্তি ভোগ করে না, এটাই মানুষ। কিন্তু এই জিনিসটা না ভুলে যায় শাসকরা। তাদের আশেপাশের লোকগুলি খারাপ হইলেও তার পরিবার হাতে পারে, কিন্তু পরিবার অর্ধেক সময় কিন্তু পরিবারকে দেয়, ফেলে ছড়ে দেখবে 8-9 ঘন্টা পরিবারের সাথে থাকতে হয়, ঘুমের জন্য, খাওয়ার জন্য, গল্প করার জন্য, মেয়ের সাথে। এই পরিবেশটা কিন্তু দলীয় মুক্ত এবং মূল্যবোধ সম্পন্ন, বুঝবেন। এখানে ভুল পথে গেলে ওই বউ তাকে ধরবে, তার মেয়ে তাকে ধরবে, ওনার স্ত্রী সম্মানিত এবং জ্ঞানী, সেম টু মেয়ে, তো ভুল করার কায়দা নাই। আমি যদি কোথাও ভুল করি, আমার মেয়ে আমাকে গাইড করে, তুমি এটা কেন বলছো, কারেকশন করো, এটা হলো নিয়ম। তো এই জায়গাতে আমি মনে করি তারেক রহমান শহীদ জিয়া, খালেদা জিয়া সন্তান, তার মধ্যে অনেক ভালো প্রত্যাশা পাওয়া ছিল। দেখেন, আসার পর আওয়ামী লীগকে ব্যান করা, চীন সফর, উনি প্রমাণ করছেন উনি দেশপ্রেমিক। বাকিটা ইনশাল্লাহ সামনে দেখব। সারাদিন বা অন্য নিয়ে যাদের নিয়ে বিতর্ক আছে, এটা কোনো কাজে আসবে না। উনি কি পারবেন যে এই বিতর্ক থেকে ইনশাল্লাহ মুক্ত পারবেন। হয়ে? আগামী সেনাপ্রধান, হয়তো নতুন সেনাপ্রধান যখন হবেন আগামী 27 সালে, আমার মনে হয় দেখে শুনে এই সেনাপ্রধান নেবেন যে তার সাথে থাকবে, দেশ উন্নয়নে। পুলিশ প্রধান সেই একই অবস্থায়। আমরা জনগণের কাছে যাই, কেন আমি অবৈধভাবে ক্ষমতা নিব? যে দুষ্টামিগুলি সালাউদ্দিন সাহেবরা করছেন, ওই অসৎ উদ্দেশ্য। উনি চেষ্টা করলে কি পারবেন গুম খুন বন্ধ করতে করতে, আবার চালু করতে? প্রশ্নই আসে না। জনগণ জানে এখন আর পুলিশ গুলি করবে না, বিডিআর ডিজিএফআই গুলি করবে না। এটা করলে নিশ্চয়তা কিভাবে দেওয়া যায় এই যে আসলে? ফাঁসি হচ্ছে, গতকাল ফাঁসি হয়েছে করে পুলিশের, একটা পুলিশও যাবে না গুলি করতে। রাজনীতির সমস্যা রাজনীতি ভাবে করেন। অন্তত তারপরে এটা আমাদের জন্য অনেক বড় পাওনা হবে যে হ্যাঁ, এই ধরনের সুতরাং এই অন্যায় পাওনা মানে হলো মানবাধিকার। গিয়া, আপনি যদি কথা না শোনেন, সালাউদ্দিনদের কথা শুনে ভারতকে আওয়ামীকরণ করেন বা ভারত ভারত প্রেমে যান, তাহলে আপনি থাকবেন না। অতি সহজ, এটা 1 মাসের প্রজেক্ট, খুব বেশি টাকাও লাগবে না, 1 মাসের প্রজেক্ট হয়ে যাবে। বাট আমি বলবো অন্যান্য ধর্মীয় নেতা যারা, তারা যেন একটু ম্যাচিউরড হন। জিও পলিটিক্স এসব জিনিস কিন্তু জানেন না আমাদের ধর্মীয় লোকরা। জিও পলিটিক্স, বা একটা সরকার আপনি কিভাবে সুদমুক্ত ফাংশন কথা করে। সুদমুক্ত হুম, হুম। কথা বললে হবে না তো, আপনি কৌশল চিন্তা করতে হবে। এই যে মনে করেন একটা জিনিস, আমেরিকার সাথে চুক্তি হয়েছে, অনেক নেতিবাচক কথা বলে, আমরা তুলা কিনতাম সবসময় ভারত থেকে, কম দামে কিনি, অসুবিধা নাই, কিন্তু ট্যাক্স দিচ্ছি 19%। আবার তুলা
তুলা যদি আমেরিকা থেকে কিনে বেশি দামে বা ট্যাক্স ফ্রি পাবো, দুইটা মিলে বুঝতে কোনটা আমার লাভজনক। আমেরিকায় কাজ করলে সম্পর্কটা ভালো হবে, সম্পর্কটা ভালো হবে। কি সম্পর্ক? কয়েক হাজার লোক আমেরিকা যাওয়ার সুযোগ পাবে, লেনদেন করে ফ্রি অ্যাক্সেস হবে। ভারতের সাথে তো কিছু পাওয়ার নেই, ভারত কিছু দেয় নাই আমাদের। সুতরাং বুঝতে হবে কোনটা লাভজনক। দেখেন আমরা কিন্তু অনেক পিছিয়ে গেছি এই ধর্মীয় নেতাদের জন্য। আমরা ইংরেজি পড়ি নাই ব্রিটিশ আমলে, যে পড়তাম আজকে হিন্দুরা আমার দাবাইতে পারতো না। আমাদের ভাষা শিখবো। আমাদের ইসলামের কোনো ড্রেস কোড নাই, ইসলামের কোড কোরআন, এইটাকে আঁকড়ে ধরে এর মধ্যে সব আছে। বলেন কি বলতেছিলেন? জি, তো আপনি যেহেতু সেনাবাহিনীর ভেতরে লোক, ওকার একটু- ওকার ওকার আমি বলবো ভাই দেখেন, সে কিন্তু আওয়ামী ফ্যামিলির আত্মীয়, সে নামাজি, ভদ্র শালীন, কিন্তু স্বজন প্রীতিটা এখানে বড় বাধা। স্বজনপ্রীতি না একটু আচ্ছা, তাকে তো বানাইছি তো আওয়ামী লীগের কাজ করার জন্য, হাসিনার Right. থেকে নাকি না? ভালো লোক ছিল না, বানাইছে তার সুবিধা করার জন্য, কিন্তু জনগণের বাধার মুখে পারেন নাই করতে। বা সেনাবাহিনীর একটা মানে ফিলোসফির জায়গা থেকে যদি জিজ্ঞেস করি যে আপনি আপনার আয়নাঘর তুমিও আমি এই বইয়ে লিখেছেন যে আমাদের সেনাবাহিনীর কর্মকর্তারা ছিলেন বড় সমস্যা, অন্য কেউ না, কারণ ওনারা অনেক বেশি আওয়ামী প্রেমী। তো এটা কি এই হাসিনা সরকারের আমলের যে রিক্রুটমেন্ট আর্মিদের ক্ষেত্রে বা প্রশাসনের রিক্রুটমেন্ট না, ক্ষেত্রে, উনি মনে করেন যেন আজিজকে সেনাপ্রধান বানাইছেন, হুম, উনি কি যোগ্যতা মানদণ্ডে? অবশ্যই না। শফিউদ্দিন এই ধরনের লোকদের বানাই এত দেশটার নষ্ট করছেন। যে সব আমলি, আমার নেত্রী একটা অযোগ্য লোকটা যদি ভালো জায়গায় বসাই দেন, সে তো ওর গুণগানই গাবে, ওর গুণগানই গাবে। সেটাই হয়েছে আর্মিতে। যুদ্ধ লাগবে না, ভারত আমার স্বামী স্ত্রী, তো আর্মি রাখার দরকারটা কি? তাহলে কি আর্মির মানে আর্মিদের, যেহেতু আপনার সাথে অনেকেই পরিচিত, আপনি সেখানেরই মানুষ, তো তাদের আসলে দৃষ্টিভঙ্গিটা কি ভারত বাংলাদেশ এখন সম্পর্ক পরিবর্তন হয়ে গেছে। একটা মোহন মধ্যে ছিল, শেখ হাসিনা যান ওই 5 স্টার ক্যাপ লাগাই দেন ওনারে, এই মানসিকতা বাদ হয়ে গেছে। আসলে মানে হ্যাঁ। ভেতর থেকে এরকম? না, হ্যাঁ, আমাদের গোয়েন্দা থেকে শুরু করে সবাই পরিবর্তন হয়ে গেছে। ভারতে কোনো স্থান নাই বাংলাদেশে। এটা কি এত দ্রুত সম্ভব? মানে সম্ভব। এত বছরের একটা সেট আপ, এত বছর সেট আপ টাইম Mental লাগবে setup না। তো- আমাদের মেন্টাল সেট আর্মির কিন্তু সহজ, অ্যাজ পার নিয়ম কানুন। আপনার নিয়ম কানুনে যান, সেটাই দেশপ্রেম। মানে যখন যেটা অর্ডার সেটাই অনুযায়ী হ্যাঁ। আমরা মাইন্ডসেট বানাই এর নিই। মধ্যেই আপনি দেখতে পাবেন যে আমার দেশ, এই দেশপ্রেমটা, আমি এক দেশের এক জাতির এক দেশ বাংলাদেশ, এই বাংলাদেশটা ধারণ করলে, বাংলাদেশিটা ধারণ করলে, মানে জি আর বাংলাদেশ এটা ধারণ করলে আপনি দেশপ্রেম হবেন। এই চেতনাটা কি মানে এই এই মানে সেক্টর গুলোতে আসলেই কি চর্চা করা হয় কিনা? এটা যেহেতু আমাদের মধ্যে অনৈতিক টাকা পয়সার কারবারটা কম, তাই এটা সম্ভব। বা টাকা পয়সা যেখানে আছে তাদের মধ্যে একটু সমস্যা আছে। আমলাতন্ত্রের মধ্যে হ্যাঁ একটা অনৈতিক মাল ঢুকবে বাংলাদেশে, টাকা পাইছেন ছেড়ে দিলেন। আমাদের সেই সুযোগ নাই। মহান আল্লাহ শুক্রিয়া যে সম্ভব। তারপরেও তো আমরা জিয়াউল হাসানের মতো হ্যাঁ, খুনিদেরকে জিয়াউল দেখছি। হাসানের লোক তো হাসিনার পেমেন্ট করার লোক ভাই, এ লোক কমান্ডো, সে মেজর হয়েছে ম্যাক্সিমাম, সে ক্যান্টিনের দায়িত্বে ছিল, অর্থাৎ কেনা বেচা ক্যান্টিনের দায়িত্বে ছিল। তাকে যে আইনে এই জায়গায় আনছেন, এটা একটা পরিকল্পনা, তাকে দিয়ে সব কাজ করানো সম্ভব, সে তাই করছে। আচ্ছা, রোহিঙ্গা সমস্যা নিয়ে আরেকটা ছোট প্রশ্ন ছিল যে এই সমস্যার সমাধান না করেই বাংলাদেশ মায়ানমার চীন ট্রানজিট বাণিজ্যের ব্যাপারে আপনার আসলে মতামত কি? যে বিষয়ে আমাদের প্রধানমন্ত্রীর সাথে চীনের সফরে আলোচনা আসলে হয়েছে আর কি। দেখেন, আরাকানের সমস্যার কোনো সমস্যাই না আসলে। যারা যুদ্ধ করে নাই, কারণ ছাড়া সময় নষ্ট করবে, তাদের জন্য সমস্যা, আমাদের কোনো সমস্যা নাই। এটা কোনো এটা সমাধান করার কোনো ব্যাপারই না। চীন যদি চায় আরাকানের সমস্যা সমাধান হবে 1 to 1। আমাদের দেখেন এমন দেশ নিবেন সাথে বন্ধু হিসাবে যে আমাকে ক্ষতিগ্রস্ত করবে না, সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত করবে না। চীনের শত্রু ভারত, পাকিস্তানের শত্রু ভারত, আমার শত্রু ভারত, অর্থাৎ কমন এনিমি। আমি এখানে ইনভেস্ট করবো না কেন? আমরা এখন ভারতকে যদি এনিমি না করে বন্ধু মনে করি, এত খাওয়ার, তাহলে তো দুঃখজনক, এত ডলার খাওয়ার পরে এত লাগার পরে হয় না। তারপরে মনে করেন ভারতের 20 কোটি বাঙালি আছে, বাংলা মানে মুসলমান আছে, বিশাল শক্তি। ভারত যত ফালফালে উল্টাপাল্টা। আমি 20 কোটি জনগণকে বলবো রাতের বেলা অ্যাক্টিভ হন, দিনের বেলা ঘুমাই থাকেন।
ভারত সোজা হয়ে যাবে। কিন্তু ভারতের মধ্যে এক ধরনের জাতীয়তাবাদী যে একটা প্রবণতা মুসলিমদের মধ্যে, এটার কারণে দেখা যায় যে তারা মানে নিজেদের শোষণ নিজেরাই যেন টেনে আনছে, এমন একটা প্রবণতা তাদের মধ্যে আছে। সাথে স্বাভাবিক। এখন গরু কাটা নিয়ে দেখেন হিন্দুরা খেপে গেছে। হ্যাঁ, নিজেদের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার উপর। এই যে গরু ব্যাপারটা, এটাও কিন্তু ব্রিটিশের সৃষ্টি। হুম, হুম। তো গরু জবাই করতো কেন? খাসি জবাই করা যাইতো, দুম্ব করা যাইতো। ব্রিটিশ বলছে গরুই করবি, যাতে হিন্দু আর মুসলমান দাঙ্গা থাকে সবসময়। দাঙ্গা থাকলে, ডিভাইড এন্ড রুল ভুল থাকলে শাসন করতে সুবিধা। সুবিধা হয়। আচ্ছা, সোশ্যাল মিডিয়ায় আপনি আসবেন দেখে কিছু প্রশ্ন আমাদের কাছে আসছে, সেখান থেকে 2টা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। তো একজন সামরিক বিশ্লেষণ রেভান উনি প্রশ্ন করেছেন যে একটি সরাসরি আগ্রাসনের মুহূর্তে আমাদের নিয়মিত প্রতিরক্ষা কোনো কারণে যদি কোনো রিজিয়নে ভেঙে পড়ে, তো উদ্ভূত অবস্থাকে ইতিবাচক রাখবার জন্য ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে সিআইএ এর অপারেশন গ্ল্যাডিওর অনুরূপ স্টে বিহাইন্ড টিমস পূর্ব হতে প্রস্তুত রাখার স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স কতটা? দেখেন, আমি একটা ফ্রেমওয়ার্কে নিয়ে আসি যে কথাটা আমি নিজে বলতে ভুলে গেছি। দেশটা আমাদের, আমি চাই আমার সম্পদটা আমার ঘরে নিয়ে আসবো, ফসল নিয়ে আসবো। আজকে যে পুলিশ, রাষ্ট্রের কাছে কিছু পাই না, আমরা চাই অন্তত ন্যায় বিচার। পুলিশকে সেবক হিসেবে দেখতে চাই। এই পুলিশ সেবক হলে ন্যায় বিচার পাবো। এছাড়া কোনো কারণে আমি থানা দিয়ে তাকাইও না। চুরি হলেও যাই না, এটা আর নতুন বিপদে পড়া। চুরি হলে আপনার কি করলেন, উল্টা আমার বিরুদ্ধে মামলা। বিচার ব্যবস্থার অনেক সংস্কারের ব্যাপার আছে। বাট যাই হোক, আপনি যদি মনে করেন, আপনার বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকার যে উপজেলাটা আছে, কসবা এলাকার উপজেলার যে সেনাবাহিনী, সে যদি ওটা দায়িত্বে থাকে, বাড়ি ওখানে, কুমিল্লা ক্যান্টনমেন্টে থাকবে। আমৃত্যু সে ওই জানে কোন জায়গায় রাস্তাঘাট সবকিছু সে চেনে। পুলিশটা যে কসবার, সে ওইখানেই থাকবে। ওই স্কুলে পড়াশোনা করছে, ও জানে চোর ডাকাত পুলিশ গাঁজাখোর সব চিনে সে। সেম বিজেপি, সেম আনসার। এখন বলেন সমস্যা কোথায়? আপনাদের প্রয়োজনে আপনারাই তো ইংলিশ মিডিয়াম স্কুল বানাবেন, ভালো স্কুল করবেন, ঢাকায় আসবেন না। আপনার প্রাণ ভালোবাসা ওইখানে, ওই জায়গাটা অটোমেটিক কসবা ডেভেলপ ওই হবে। যে বিকেন্দ্রীকরণের যে কনসেপ্ট থেকে, হ্যাঁ। আমার কথা হলো, আপনার প্রয়োজনে আপনি সার্বভৌমত্ব, আপনার সার্বভৌমত্ব কসবার আপনি হ্যাঁ, করবেন। আপনি নিজের এলাকার প্রতি একটা হ্যাঁ, টান সবার থাকে। সেম জিনিস। এই যে এলাকা ডেভেলপ হলে ঢাকার মতো ডেভেলপ হবে। আপনি চান না আমাদের ছেলেরা ভালো আছে, আমি ফুটবল টিম দরকার, স্টেডিয়াম, আপনার এমপি দিয়ে করাই নেবেন। আস্তে আস্তে এই সরকারের কেন্দ্রবিন্দুকে সরাইতে হবে এগুলি। বাট নিচ থেকে শুরু করি, এটা তো সম্ভব। এখানে পয়সা লাগতেছে না, কিন্তু ওই পুলিশের ঘুষ দেওয়া লাগতেছে না। পুলিশ অন্যায় করতে পারবে না, স্বজনপ্রীতি হবে, মামলা কম হবে। পুলিশ তখন দেখবে যে তার বউর টিচার আছে, তার নিজের টিচার আছে, তার মেয়ের টিচার আছে, ইন্টেলিজেন্সে ভরপুর থাকবে। জঙ্গি হওয়ার কোনো স্কোপ থাকবে না, ধর্মীয় উগ্রবাদ থাকবে না। এই রাম মূর্তি হয়ে গেছে, কেউ জানে না। আরে আশ্চর্য ব্যাপার, ওর তো দায় নাই, আমার না, ঝামেলা ভাই করি না। বাট তখন দায় নিবেন, এই জায়গায় আমার বউ আছে, এই আমার বাচ্চা আছে, আমার বাবার কবর, মায়ের কবর, আমার নিরাপত্তা, এই এলাকা মানে যার যার এলাকায় তাকেই কাজের এইটাই সুযোগ উচিত। তৈরি করে ব্রিটিশ দেওয়া। এটা করতো না শাসন করার জন্য, আমাদের ওই জায়গায় ফিরে যেতে হবে। যেমন ত্রিপুরা, পুলিশ ত্রিপুরা, ও কিন্তু মিজোরামে যায় না। তা আমার সমস্যাটা কোথায়? আমার তো ব্রাহ্মণবাড়িয়ার যে পুলিশ, তার জনসংখ্যা তো ত্রিপুরার চেয়ে বেশি। আমরা আসলে বুঝি না, জোর করে ওই যে বললাম কমিশন, আমার লাভ কি, এই জন্য এগুলি চিন্তা করি না। আপনি কম করে তো করবেন সেনাবাহিনী, সেনাবাহিনী 10 গুণ হবে ওখানে। অল রিটায়ার লোকজন, তাদের একটা কমিউনিটি থাকবে। আমরা এই এলাকা অবসরপ্রাপ্ত, তাদের একটা সেট আপ, একটা ক্লাব, প্রতিটা উপজেলায় এগুলো করলে এই কোনো সমস্যাই না। ভারত নিয়ে হ্যান্ডেল করা আমাদের জন্য, আমাদের তো সুযোগ, এক দেশের এক জাতির দেশ। ভারত সেটা চিন্তা করতে পারে না, ভারতে তো জাতির অভাব নাই। চিন্তা করতে পারে না। এই কতবার লোকই কতবার ব্রাহ্মণবাড়িয়ার লোকের সাইজ করে দিবে। আগরতলা পুরো সাইজ দিতে হবে, উদয়পুর। জি, আরেকজন দর্শক তানভীর আহমেদ প্রশ্ন করেছেন যে বাংলাদেশের জন্য অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের প্রিপারেশনের দরকার কতটা? বেঙ্গল ডেল্টা কি মানে সুবিধা কি এখনকার সময়ে পাওয়া সম্ভব কিনা? যেহেতু নদ নদী মানে আগের মতো আর নাই। নদ নদী আগের মতো না থাকলেও আমাদের দুর্বলতার জন্য ভারত এত কিছু করছে। আমরা দেখেন যে সীমান্তে রাস্তা বানাইছি, রেল লাইনটা বানাইছি ভারতের জন্য, পদ্মার উপর দিয়া। তা আপনি কোথায় যাবেন? দোষটা কার? এই সবসময় দোষটা হলো গিয়ে নেতাদের। এরা বাটপার, দেশপ্রেম নাই এদের মধ্যে। আমাদের নেতাদেরকে নির্বাচিত করার পর একটা একাডেমির মধ্যে রাখতে হবে, এখানে তুই ট্রেনিং কর,
দেশপ্রেমের জন্য, তাহলে এই সমস্যাগুলো হইতো না। ভারতকে সুবিধার জন্য রেল লাইন বানাইছি, এটা হয়? আমাদের যা আছে সম্পদ মোর দেন এনাফ, প্রতিটা লোক সম্পদ, এর কাজে লাগাই, আমরা অনেক কিছু করতে পারি। চীন থেকে যেসব জিনিস আমরা ইম্পোর্ট করি সেটা আমরা নিজেরা বানাই, বাজারজাত করি। গভর্নমেন্ট লস দিক, কিছু প্রথম দিকে কিছুটা লস কাভার করার জন্য সাহায্য করুক। আমরা তো কর্মঠ জাতি এবং দক্ষ জাতি বলে বিদেশে আমাদের নেয়। আমরা এগুলি প্রতিটা উপজেলায় জেলায় করতে পারি। আমাদের সেনাবাহিনী যদি যাইতে পারে আর্মিতে, বিদেশে যায় 80% টাকা দেশে পাঠাই, 20% হাতে হাত খরচের জন্য। এখানে কোনো টাকা পয়সা বকশিস দরকার নাই। একটা লোকের পিছনে 50,000 60,000 টাকা ইনভেস্ট করি, রাষ্ট্র টাকাটা তো অনেক 3 গুণ মাসে ফিরে পাবে। হ্যাঁ, আমরা কইরা শেষ করতে পারবো না ভাই। দেশ কোথায় যাবে? সিঙ্গাপুর বলেন, পৃথিবীর সেরা দেশ হইতে পারবে বাংলাদেশ। মানে সমস্যা ঘুরে ফিরে আসলে দেশপ্রেমিক, মানে আমাদের মধ্যে দেশপ্রেমের নাই, দেশপ্রেমের অভাব। ব্যক্তি প্রেমিক অভাব। আমরা ওই বাচ্চা কাচ্চা বিদেশে যাইয়া ওইখানেই থাকতে পছন্দ করে, কিন্তু আমার দেশ পছন্দ করে না। এই জন্য ইন্ডিউস হয়ে যায় পিতা মাতা ভালো লোকগুলি। আমাদের উচিত আমাদের শিক্ষা ব্যবস্থা ভালো করে নেওয়া আসা, যেন অন্য শিক্ষা না পড়তে হয়। দেশটাকে আইটি সেক্টর ডেভেলপ করে নিয়ে আসি। আমার দেশে অনেক কর্মসংস্থান সম্ভব। জনসংখ্যাই শক্তি। জনসংখ্যাটাই শক্তি। আমরা এখন আল্লাহ দেশে সোলার সিস্টেম কত ডেভেলপ করা যাবে, পুরো পাহাড় খালি, সোলার লাগান, গাছ লাগান, সোলার লাগান। আসলে হয়েছে কি, আমরা হলাম ব্যক্তি লাভের জন্য কাজগুলি করি। ব্যক্তি একটা স্বার্থ চাই। টাকা পাচারের জন্য কঠিন আইন করি, হুম, হুম, হুম। চুরির জন্য হাত কাটি, গরিবদের না, যারা কোটি কোটি টাকা চুরি করছে হাতটা কাটিয়ে ফেলেন না, হ্যাঁ, অন্তত দেখেন এটার প্রভাব কি 10টা পড়ে। কাটেন, 3 মাস চলুক, দেখেন না কি এখন প্রভাব পড়ে। দেশ সোজা হয়ে যাবে। দেখবেন যে সম্পদ, দেখা যায় বড় বড় দেশি বাঙ্গাস খাওয়ার লোক নাই, দেশি মুরগি খায়। দেশি মুরগি খেলে ব্যবসা করেন, সরকারি চাকরি দেশি মুরগি খাওয়া যাবে না। আচ্ছা, এই শেষ প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। আমরা সকল অতিথিকে জিজ্ঞেস করি যে আপনার পড়া সেরা 3টা বই যেটা আপনি মনে করেন যে সবার পড়া উচিত। এখন বই বললে আমি মনে করি কি, বই যদি পড়েন, পড়াশোনা করবো না বলেই তো আর্মিতে ঢুকছিলাম ভাই, পরে ঢুকে বেদালে পড়ে গেছি। আমি সবাইকে বলবো দেশপ্রেম করার জন্য বার্মা ক্যাম্পেইনটা পড়েন, বার্মা ক্যাম্পেইন। আর একটা হলো ভিয়েতনাম ওয়ারের উপর ছবি দেখেন, ইরান যুদ্ধটা ফলো করেন। ভালো মানুষ আমলি করতে পারে না, এত জাত চেতনা। চোখের সামনে এত হাজার হাজার মানে বাচ্চা ছেলেদেরকে মেরে ফেললো, ছেলে মেয়েদেরকে, মানে কিভাবে স্বাধীনতার পরে সম্ভব? যদি মুক্তিযোদ্ধা মারেন 30,000 প্লাস, আমরা কি শাসক হইলেন? তার মৃত্যু সেরকম হয়েছে দেখেন, এছাড়া কোনো সমাধান ছিল না। 15ই আগস্টকে আমাদের ধারণ করতে হবে, প্রথম বিপ্লব। মুক্তিযোদ্ধারা মারছে, ওরা সব মুক্তিযোদ্ধা। পাকিস্তান ছাইরা আইছে এই দেশে দেশকে বাঁচানোর জন্য, শেখ মুজিবের মতো আত্মসমর্পণ করে নাই। পাকিস্তান থেকে পলাই এসে যুদ্ধ করছে, কইরা এসে দেয় এই গাদ্দারি কাজ কার, তাই সে মারা গেছেন। এটি তার কাম্য ছিল। তা আমরা নতুন দেশের প্রত্যাশায় আমরা আগায় যাই ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে, এত লম্বা সময় খুব আপনার মন থেকে সবকিছু আসলে যেভাবে ব্যাখ্যা করা দরকার সবই আমাদেরকে সুন্দর করে বলেছেন, সেজন্য। এরপরও আপনারা যদি কখনো চান কোনো বিষয় আলোচনা করতে, ডাকবেন। আমি তো বাসা এখানে, মেট্রো দিয়ে সহজ, অনেক সুন্দর সুন্দর টপিক আছে। আপনি হিল ট্যাক্সের ভিতরে অনেক হিল ট্যাক্সের উপরে সারাদিন কথা বলা যায়, কিভাবে সমাধান করবেন। রোহিঙ্গা ইস্যু, ওদের সাথে আমার ভালো সম্পর্ক, আমি জানি কিভাবে সমাধান করা সম্ভব। ওই নেতৃত্ব নাই তো, বাট আমরা ডক্টর নিউজকে অন করতে পারিনি ঠিক মতো, করলে হয়তো অনেক কিছু করা যাইতো। ধন্যবাদ আপনাকে। তো আজকের পডকাস্ট এখানেই শেষ করছি। আশা করি পরবর্তী কোনো পর্বে আবার দেখা হবে অন্য কোনো বিশেষ অতিথির সাথে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।